আচ্ছা, মামুন স্যারের ক্লাস কি শেষ হয়েছে? জি স্যার, শেষ হয়েছে। আচ্ছা, আমি তাহলে কি কিছুক্ষণ 2 মিনিট কি ওয়েট করব? না স্যার, কন্টিনিউ করুন ক্লাস স্যার। শুরু করে দিব? 66 অ্যাড আছে জি স্যার, শুরু করতে পারবেন। গ্রুপে জানাই দেন সবাই স্যার আসছে। আচ্ছা, আগে একটু কনফার্ম করেন আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? জি স্যার, একদম ক্লিয়ার। ক্লিয়ার শোনা যাচ্ছে না? স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা, ধন্যবাদ। একটু বাড়াইলে মনে ভালো হতো। জি, একটু বাড়াইলে, একটু মনে সাউন্ড একটু বাড়াইলে ভালো হতো। সাউন্ড। স্যার আপনার সাউন্ড ঠিক আছে, ওনার মোবাইলের সাউন্ডটা কম মনে হয় স্যার। আচ্ছা, আমি প্লিজ চিল্লাইয়া। একটা বলি, আমি আসলে একটু খুব টায়ার্ড দুটি কারণে। প্রথমত গতকালকে আমাদের মানে আমি যেখানে আছি ওখানে বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, এই স্টিল আজকে সরকার এখন ডিস্টার্ব করছে, আমার ঘুমেরও সমস্যা হয়েছে, যেখানে আমি আজকে নিউজটা আপনার দিতে দেরি করেছি, আমার মোবাইলে চার্জ না থাকা দূর। দ্বিতীয়ত একটা ওই একটা গ্যাদারিং একটা সোশ্যাল প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, ওভারঅল একটু আমার মাথা খুব ব্যথা করছে। আমি চেষ্টা করব আজকে ক্লাসটা যতটুকু সংক্ষেপে শেষ করব, কারণ আমি তো আগে বলেছি উত্তরাধিকারটা মানে একটু লং, এটা কয়েকটা ক্লাস আলোচনা করব এবং আপনাদেরকে এটাও বলেছিলাম যে আপনারা একটু পড়বেন। আর আমি মনে হয় আজকে একটা জিনিস, ওই আমার এক ইয়াঙ্গার ব্রাদার মিস্টার এতেশাম, হি হেল্প মি, একটা জিনিস আমি নোট করেছি, এটা কি পেয়েছেন আপনারা সবাই? জি স্যার, পেয়েছি। আচ্ছা, আমি প্রথম বলুন, কিছু বলবেন? বুঝি নাই স্যার, কোনটা নোটের কথা বলছেন? কেউ কি কিছু বলবেন নাকি আমি ক্লাসটা অফিসিয়ালি শুরু করব? স্যার কোন নোটটা স্যার একটু বলবেন স্যার? সেটা বুঝি নাই। কি? স্যার কোন নোটের কথা বলছেন স্যার, একটু আবার বলুন স্যার। নোট করতে বলছেন স্যার, কোনটা নোট যেন দিয়েছেন বলছেন, ওটা তো আমরা আমার আজকে স্ট্যাটাসটা দেখেননি, ক্লাসের স্ট্যাটাসটা ওখানের মধ্যে যে আমি একটা ইয়া দিলাম, ওটা কি দেখেননি কেউ? স্যার দেখেছি স্যার, আমি তো ওটা দিলাম। আমরা পেয়েছি স্যার, পেয়েছি স্যার ধন্যবাদ স্যার, এটা দেওয়ার জন্য খুব ভালো হয়েছে স্যার। এটা আমার কোনো দিকে ক্রেডিট না, আসলে এটা লাকিলি এবং ফরচুনেটলি আমার ইয়াঙ্গার ব্রাদার একজন আছেন, নামটা আমি মনে কোট করেছি, দেখেছেন, ওর সাথে শেয়ার করাতে উনি আমাকে দিয়েছেন। আর আপনাদের প্রথম ক্লাস থেকে বলেছি যে আপনাদেরও যদি কিছু থাকে দিবেন। একটা হয় কি, দুটো জিনিস, এটা একটা স্টাডিও হয়, আর আমি অ্যাজ এ হিউম্যান বিং, আমি যে সব জানি কিন্তু কোনো কিছু না, এমনও হতে পারে অজানা জিনিসটা আপনাদের মাধ্যমে আমি জানতে পারবো এই জিনিসটা। তো এটা দেওয়ার মূলত উদ্দেশ্য হচ্ছে আসলে দুটো জিনিস। আমি একটু ক্লাস বিগিনিং করে একটু শুরু করি। মুসলিম ল আইনে আপনারা কি ফরাইজটা কি পড়া শুরু হয়েছে আপনাদের? না স্যার, এখনো পড়িনি। জি স্যার, ফরাইজ, হ্যাঁ করেছি স্যার। স্যার তো পড়াচ্ছেন না এখন, আমাদের প্রিন্সিপাল স্যার শুরু করেছেন। পড়ানো হয়নি স্যার। আসাবা এটা না স্যার? আচ্ছা শুন, আমি একটু আমাকে একটু এখনো করি cooperation নাই স্যার, করেন। ফরাইজ করি না এখনো। আচ্ছা, চারজন মহিলা, চারজন কোঅপারেশন করেন, একটু আমাকে কোঅপারেশন করেন। আমি একটু বলি, এই যে আপনি বললেন 4 জন পুরুষ 4 জন মহিলা, হ্যাঁ, এটাকে আপনি ব্যাখ্যা খুঁজতে পারবেন সহজে, কেন এটা 4 জন হয়েছে, কেন এটা 4 জন হয়নি? এটা হইলে আপনি ধর্মের দিকে ডিপে যেতে হবে, ঠিক না? সূরা নিসার মধ্যে আরো ডিপের মধ্যে যেতে হবে, জাবিল বুরুজ যেটাকে বলেন, হ্যাঁ। সো আমাদের এখানের মধ্যে এই যে আমরা যে জিনিসটা সেম উত্তরাধিকারী পড়বো এখানের মধ্যে, কেন আসছে না আসছে আসলে এই বিষয়টা নিয়ে আমরা না যেহেতু আমাদের সংক্ষেপ সময়, অনলাইনে ক্লাস, আপনাদের 1 বছর হয়ে গেছে, আমার উপর একটা তাগাদা ছিল যে মানে যেহেতু ক্লাস সিলেবাস শেষ করি। সো আপনাদেরকে যে জিনিসটা দিলাম, 53 জন সপিণ্ড, 33 জন সাকুল্য, 147 জন সমানোদক, এগুলো একটু আইডিয়া নিয়ে ফেলবেন, বুঝছেন? এগুলো একটা আইডিয়া নিয়ে ফেলবেন, যেহেতু সামনে বন্ধ আছে, বাসায় যদি বইও থাকে এগুলো স্টাডি করুন। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আসলে আপনাদের এই ব্যাপারে একটা ধারণা থাকা। কারণ আমি বারবার বলেছি, এখানে যতটা না থিওরিটিক্যাল কোয়েশ্চেন হয়, এখানে তার চেয়ে বেশি হয় কি বলে যে প্রবলেমেটিক কোয়েশ্চেন। আর আমি তো মনে একদিন একটা ক্লাসই রাখবো, যেগুলো আমার কাছে কালেকশন আছে প্রবলেম আকারে বিগত বছরের প্রশ্ন নিয়ে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানের মধ্যে যে জিনিসটা প্রথম শুরু করব সেটা হলো আজকের উত্তরাধিকারের মধ্যে আমরা পড়বো দায়ভাগ উত্তরাধিকার। হ্যাঁ, আমরা দায়ভাগটাকে একটু বেশি হাইলাইট করব, মিতাক ছাড়াটা আমরা জাস্ট একটা কনসেপ্ট নিব, বিকজ এ গ্রেটার বেঙ্গলের মধ্যে দায়ভাগটা একটু বেশি অ্যাপ্লিকেবল, এবং প্রশ্নের মধ্যেও এটা এতটা আপনাদেরকে
ক্লিয়ারলি বলে দেওয়াটা উচিত না, যেহেতু সময় সংক্ষেপ, 1 বছর হয়ে গেছে। এত বেশি ক্লামজি করে পড়ানোটা আমার মতে উচিত হবে না। এজন্য আমরা ডাইভাগটাকে বেশি হাইলাইট করব। কারণ বাংলাদেশে আছে ডাইভাগ থেকে বেশি প্রশ্নটা দেওয়া হয় এখানের মধ্যে। আর সেকেন্ডলি এগুলো হচ্ছে আমি জাস্ট কিছু ক্লাস শুরু হওয়ার আগে গতানুগতিক যেগুলো ডিসকাশন করি সেগুলো ডিসকাশন করছি। এখন আমি মূল একাডেমিক পোর্শন আমি এখনো এন্টার করিনি। আর সেকেন্ডলি যে জিনিসটা সেটা হলো ডাইভাগের আজকে যে নীতিটা পড়বো, আরেকটা আমরা একটা ক্লাস করব, সেখানের মধ্যে শর্ট নোটস এবং ওগুলো একটু বেশি রাখতে হবেন, প্রতিনিধিত্ব মতবাদ, মাথা পিছু, মাথা ক্যাপিটাল, ওগুলি। আর আরেকটা যেটা ক্লাস করব সেটা হলো কারা উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়। মনে রাখবেন কারা বঞ্চিত হয় এই জিনিসটাও কিন্তু কনসেপ্টে রাখবেন। অনেক সময় প্রশ্ন যখন করে কে থাকে, কে পায় না, না পায় না, সবাই মনে করে কি যেখানে সবপিণ্ড এই যে আপনাদেরকে দিলাম ওখানে সবাই দেখে ওখানের মধ্যে সবপিণ্ডের নাম আছে কিনা, কিংবা যাদের নাম দিলাম সবগুলো দেখে যে ওদের নাম আছে কিনা, কিন্তু কেউ বোঝে না যে আরেকটা অধ্যায় আছে কারা বঞ্চিত হয়, বুঝছেন? সো উত্তরাধিকারটা পড়ার সময় একটু সবকিছু জাস্ট লাইক ম্যাথ, অঙ্ক একের সাথে এক যোগ করলে যেরকম হয় ওরকম জিনিসটা মাথা রাখবেন। নাও আমরা অফিসিয়ালি যাই। প্রথম হচ্ছে দায়ভাগের উত্তরাধিকার আইনটা আমরা যে সময় গত ক্লাসে দায়ভাগের সাথে মিতাক সারা পার্থক্যটা পড়েছিলাম, ওখানের মধ্যে দায়ভাগটাতে আমরা কি বলেছিলাম, মৃত ব্যক্তির আত্মার কল্যাণের জন্য ইহলৌকিক, পারলৌকিক, জাগতিক যত কিছু আত্মার মোক্ষ লাভের সাধনার জন্য তার পরম আত্মাটা যাতে শান্তিতে থাকে, আরো অনেক কিছু ধর্মীয় ব্যাপার, এগুলো আমি এত ডিটেলসে না যাই। এইসবের জন্য পিণ্ড যারা দেন তারা উত্তরাধিকারে অগ্রগামী হয়। হ্যাঁ, আমি জিনিসটা আপনাদেরকে আরো একটা জিনিস ইজি করে দিই, এতটা ইজি করা উচিত না। আমাদের স্যার এই যে বদরুদ্দিন স্যার, উনি তো মারা গেলেন 2017-18 সালে, অলমোস্ট 80 ইয়ার্স ওল্ড হিসাবে। উনি তো ভারতেও অনেক জায়গায় ইন্ডিয়ান ম্যাটারে উনি ক্লাস নিতেন, উনি সাউথ আফ্রিকাতে অনেক জায়গায় ক্লাস নিয়েছেন, রাজশাহী ইউনিভার্সিটি ফাউন্ডার না, রাজশাহী ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে ছিলেন। ওনার ছাত্র ছিলেন আমাদের শালুম স্যার, যিনি মারা গেলেন। উনি কিন্তু আমাদেরকে পড়ানোর পর অনেক কিছু করার পর আমাদেরকে মূল কথাটা বলতেন। ততদিন আমাদের অনেক এনার্জি লস হয়ে যেত 6 মাস। কিন্তু আপনাদের যেহেতু সময় কম, আমি আপনাদেরকে প্রথম মূল কথাটা বলি, সবসময় মনে রাখবেন নিকটবর্তী ব্যক্তি দূরবর্তী ব্যক্তিকে অগ্রাধিকার পায়। কেউ যদি মারা যায় সাধারণত দেখা যায় কি তার নিকট সন্তান, যদি সন্তান না থাকে তাহলে অন্য হিসাব, সন্তান থাকলে তাদের মধ্যে সম্পত্তিটা বন্টন হয়ে যায়। আমি হয়তো আপনাদেরকে একটা বিশাল লিস্ট দিলাম, একজন হয়তো পড়ার আগে যায় না, নাকি না পড়ে উনি একটু হতাশা হয়ে গেছেন। আমার কাজ হচ্ছে তথ্য দেওয়া, কিন্তু একই সাথে আপনাদেরকে একটা অ্যাডভান্স বলে দিলাম, সবসময় মাথায় রাখবেন কাছের মানুষই সবসময় অগ্রাধিকার পায়, সন্তান থাকলে তখন এর বাইরে যায় না। তো এতটা থাকলে আপনাদের নিশ্চয় এত কোয়ারিজ, এত টেনশন নিয়ে করতে হবে না। নাও আমরা অফিসিয়ালি ক্লাস স্টার্ট করি। প্রথম হচ্ছে উত্তরাধিকার বিষয়ে দায়ভাগ মতে কোন নীতিটা ফলো করে। দায়ভাগের কোনো ব্যক্তি তার নিজস্ব সম্পত্তি থাকুক কিংবা অবিভক্ত সম্পত্তি থাকুক, যে কোনো ব্যক্তি সম্পৃক্ত থাকুক, ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে ওই ব্যক্তির আত্মার মুক্তি এবং আত্মার কল্যাণ সাধনের জন্য তিনি পিণ্ড দান করবেন, নৈবেদ্য দান করবেন, অঞ্জলি দান করবেন, তিনি ওই সম্পত্তির উত্তরাধিকারী হবে। এখানে আমাদের স্যার যখন ক্লাস নিতেন উনি কিন্তু একটা জিনিস করতেন প্রায় সময়, বদরুদ্দিন স্যারের কথা বলছি, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন, উনি কিন্তু আমাদের মধ্যে যদি কোনো সনাতন সম্প্রদায়ের কোনো ছাত্র থাকে তার থেকে প্র্যাকটিক্যাল নলেজ নেওয়ার জন্য আমাদেরকে বলতে বলতো যে লেট ইউ স্টার্ট, এরকম। হ্যাঁ, ঠিক আমিও 19 সালে যখন আমাদের হিন্দু ল ক্লাস শুরু করেছিলাম তখন আমি একজন কপারেশন করেছিল, প্রথম একজন, পরবর্তী উনি কেন জানি আসলেন না, কিন্তু ওই ক্লাসটা আমি এনজয় করেছি, উনি অনেক কিছু শেয়ার করেছেন ওনার অভিজ্ঞতা থেকে। বাট পরবর্তীতে ওই যে মাঝখানে যেরকম গ্রুপে জয়েন করে না, ছেলে আসাতে অনেক কিছু ওটা ক্লিয়ার হতে পারে। সো প্রথম মনে রাখবেন, যেটা বলতে চাচ্ছি, দায়ভাগ মতে কোনো ব্যক্তি তার নিজস্ব সম্পত্তি কিংবা অবিভক্ত সম্পত্তি যাটা রেখে সে মারা যাক না কেন পাবে, যিনি তাকে পিণ্ড, সে হচ্ছে
পিণ্ড দান নিয়ে। এর চেয়ে কোনো সম্পত্তির উত্তরাধিকারী কি হচ্ছে, এর চেয়ে পিছনে কিংবা এর চেয়ে গভীর আমাদের যাওয়ার কোনো এখানের মধ্যে বিষয় নেই। আচ্ছা, স্যার এখানের মধ্যে পিণ্ডদান মানে আসছি, ধাপে ধাপে আসছি, সব বলবো। বই নিয়েছেন আপনি? জি স্যার। হ্যাঁ, দেখেন বইয়ের সব বইতে একই থাকবে এখানের মধ্যে। এখানে এরপরে আপনি কোন বইটা পড়াচ্ছেন? কিছু বলেছেন? আপনি কোন বইটাই পড়াচ্ছেন আপনি? অধ্যাপক এম বদরুদ্দিনের। আমি এখন বলে যাচ্ছি, আমি বলে যাচ্ছি, একটু প্লিজ ক্যাচ করেন। আমি তো দিয়ে দিয়েছি উত্তর, ওইগুলিতে আলোচনা করছি জিনিসগুলো, একটু কথা ক্যাচ করবেন। আমি প্রথম তো 15 মিনিট ওখানে জিনিসটা ব্রিফ করলাম, একটু কথাটা ক্যাচ করবেন। আর আমি বললাম একটু আজকে আমি খুবই একটু মানে মাথা ব্যথা করছে, অসম্ভব। আমি চেষ্টা করবো জিনিসটা একটু করে দেওয়ার জন্য। আর এটা তো লং টার্ম উত্তরাধিকার ক্লাসটা চলবে, এবং কি কি বিষয় নিয়ে আলোচনা করব, কোন দিন কিরকম করবো, সেটাও আমি আপনাদেরকে একটা লাইট আইডিয়া দিয়েছি। সো বই কোনটা না, সব বই একই বই। আমি গত ক্লাসে বলেছি না, আইনটা আপনি চেঞ্জ করতে পারবেন না। পরীক্ষার খাতাও যদি আপনি কোন রকমের যদি টেকনিক্যাল করে আনসার করেন, দেখা যায় কি পরের প্রশ্ন ভালো মার্কস পেলেও ওখানের মধ্যে একটা ইম্প্যাক্ট পড়ে যায় এখানের মধ্যে। যাক, যেখান থেকে বলছিলাম, এরপরে পিণ্ডদান। পিণ্ডদানটা প্রশ্ন কখন থেকে আসে? একটা ব্যক্তি মৃত্যুর পর তার শ্মশান ঘাটে যাবতীয় অশৌচ প্রক্ষালন বলেন, যা বলেন, যাবতীয় ক্রিয়া সম্পন্ন হওয়ার পর এরপরে যে এটা 4 দিন হোক, 13 দিন হোক কিংবা বাৎসরিক হোক, ওনার আত্মা কল্যাণ কামনার জন্য এই গয়াতে বলেন যে ফল্গু নদীর ওখানে গিয়ে তার আত্মার মুখ্য লাভের জন্য, শান্তি লাভের জন্য যে অঞ্জলিটা দেওয়া হয় তাকে পিণ্ড বলে। এখন পিণ্ড, এটা আমি আমাদের বন্ধু আমাদের একদিন শেয়ার করেছিল ক্লাসের মধ্যে, পিণ্ডটা কিভাবে প্রস্তুত হয়। এখানে যদি কেউ আমাদের সনাতন সম্প্রদায়ের কোনো ছাত্র থাকে হয়, তার একটু বেটার করে বলতে পারবেন। পিণ্ডর মধ্যে নুন ছাড়া আটা থাকবে, কি বলে, আচ্ছা যাক, ওই বিষয়টা আমরা জি হ্যাঁ বলেন প্লিজ, একটু যদি বলে ফেলেন তাহলে সবাই জেনে নিতে পারবে। এগুলো একটু কিছু প্র্যাকটিক্যাল জিনিস, একটু বলুন। সেটা চাল আটা এগুলো বেটে এক ধরনের মানে গোল আকৃতি একটা মার্বেল পাথরের মতো তৈরি করা হয়। হ্যাঁ, তারপর হ্যাঁ ওইটাকে তারপরে পূজার মধ্যে মানে মন্ত্র বলে ওইটাকেই মানে পিণ্ডদান করা হয়। মানে এটা সাধারণত যারা উত্তরাধিকার থাকে, হ্যাঁ, বংশক্রমে সাধারণত সন্ততিরা করে থাকে, আর না থাকলে ভাইপো এই টাইপের গুলো এরকম যায় আর কি। আপনি তো আমার ক্লাস, আপনার নামটা একটু বলবেন প্লিজ? এই পিণ্ডটা কাকে খাইলে আত্মা শান্তি হয়? না, এটা খাওয়ানোর ব্যাপার না। না না, এটা খাওয়ানোর কোনো ব্যাপার না। উনি তো মরেই গিয়েছে, উনি খাওয়াবে কাকে? ওটা ওরকমের ব্যাপার না। একটা অংশ আত্মার পিণ্ডটা কি জলের মধ্যে ভাসিয়ে দেয় না মণ্ডপে ফেলে দেয়? ওইটা ওই সময় যেটা ওনার যে মানে অন্ত্যেষ্টিক্রিয়া যেটা করবে, মানে ওনার ফিউনারাল যেটা আর কি, ওই অনুষ্ঠানের পরে ওইটাকে কলা পাতায় দিয়ে দেয়। ওইটা কলা পাতায়, পরবর্তীতে কলা পাতায় এটা বিসর্জন দেওয়া হয়, মানে ভাসিয়ে দেওয়া হয় এরকম আর কি। জাস্ট যে ভাইয়াটা স্পষ্ট করে জানেন তার কথাটা আমরা সবাই শুনি, স্যার শেয়ার করুক ওনার সাথে, আমরা সবাই চুপ। ওইটা হ্যাঁ এটাই আর কিছু না। আমি আপনাকে বলি, আপনি কিন্তু আপনি কিন্তু একটু ক্লাসে থাকবেন, আপনার থেকে আমরা আরেকটু কিছু আমি শেয়ার করব। হ্যাঁ, আপনি একটু থাকবেন, কারণ এই জিনিসটা কিন্তু কিছু জিনিস ধর্মীয় বিষয় আমরা সবাই জানবো, আমরা তো জাস্ট বুকিশ এখানের মধ্যে। তাহলে এটা হবে কি, যে কোনো ছাত্র ওর আইডিয়া থেকে জিনিসগুলো অনেক কিছু বাস্তবতা সে নিরিখে এগুলি ধারণ করতে পারবে, আমরা যারা অন্য সম্প্রদায়ের। আপনি থাকবেন কিন্তু, হ্যাঁ মিস্টার জুয়েল মিত্র, থ্যাংক ইউ আমাকে একটা কপারেশনটা করার জন্য। আপনাদের কি রোল নাম্বার দিয়েছে মিস্টার মিত্র? না স্যার, রোল নাম্বার স্যার, আচ্ছা স্যার রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়েছিলাম স্যার, কত কমিটির জন্য কালেকশন করেছিলাম স্যার। কত? আচ্ছা যাক, অসুবিধা নেই। এরপরে পিণ্ড তো 3 প্রকারের। হ্যাঁ, একটা অবিভক্ত পিণ্ড, একটা পিণ্ড লেপাস যেটা বিভক্ত, আর যেটা জল তর্পণ করে। হ্যাঁ, এখানের মধ্যে যেটা অবিভক্ত পিণ্ড সেটা তার উত্তরাধিকার দিবে, যেটা মিস্টার মিত্রবাবু এখন বললেন জিনিসটা। সরাসরি 3 পুরুষ ঊর্ধ্ব, 3 পুরুষ, ত্রিপুরুষার্থী বলে জিনিসটা, ক্রমে কি বলে এই পিণ্ডটা দেওয়া হয়ে থাকে। এরপরে এই ত্রিপুরুষার পরবর্তীতে
চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পুরুষ পর্যন্ত যারা থাকেন, এগুলো দেখবেন আমি সব দিয়েছি মনে আজকে ক্লাসের মধ্যে। হ্যাঁ, মানে যারা সাকুল্য, ওরা বিভক্ত পিণ্ড, পিণ্ড লেপাস দেন, এবং এরপর সপ্তম পুরুষ পর্যন্ত মানে অষ্টম থেকে 14 গুলো দেখবেন 7 জন। হ্যাঁ, যারা দেন তারা দেখবেন জল তর্পণ দেয়। অনেক বড় বড় লেখকদের বই দেখবেন, সেদিন একটা বই পড়তেছিলাম আমার দেবত্ব সম্পত্তি নিরুচি চৌধুরী, ওখানের মধ্যে উনি অনেক সময় উল্লেখ করেছেন আমার 14 পুরুষ আমার জানা আছে। আসলে জানা থাকার কারণটা হচ্ছে এই জিনিসটা, যে মানে পিণ্ড দেয়, এই জিনিসটা রেকর্ড থেকে যায়। মিস্টার মিত্র, এই পর্যন্ত কি আমি ক্লিয়ারলি বলতে পারলাম? জি স্যার, এটা ঠিক আছে স্যার। Thank স্যার you. আমার এখানে একটা কথা ছিল। বলুন। আচ্ছা, মানে আমি হিন্দু ধর্ম অবলম্বী। মানে আমি যতটুকু জানি যে পিণ্ডদানটা মানে একজন মৃত ব্যক্তির সন্তান সন্ততি দিয়ে থাকে, কিন্তু সেক্ষেত্রে আমাদের ধর্ম অনুযায়ী যে মুখাগ্নি করে, যে আমাদের তো সবটা দাহন করা হয়, তো সেক্ষেত্রে মুখাগ্নি যিনি করেন মানে উনি পিণ্ডটা দান করার অধিকারটা বলবৎ রাখে আর কি। সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তির সন্তান সন্ততি না থাকে, তার স্ত্রী বা তার কন্যা মানে বা কন্যার হাজবেন্ড বা ওনার যদি কোনো সন্তান সন্ততি নাই থাকে, সেক্ষেত্রে ওই যে যিনি যে ভাইয়াটা বললো জুয়েল, যে ওনার ভাইয়ের ছেলে ওটার উত্তরাধিকার মানে ওভাবে উনি দিতে পারেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে হয়তো ওনার ভাইয়ের ছেলেও নেই, সেক্ষেত্রে মানে ওনার মানে যদি মেয়ে থাকে, মেয়ের ঘরের নাতি সেটাকে দেওয়ার ক্ষমতা রাখে, মানে আমি যতটুকু জানি। এখন স্যার জানি না আসলে কতটুকু রাইট, না, কিন্তু ঠিক আমি আছে, ঠিক যেটা আছে। দেখে প্রশ্ন এসেছি। না থাকলে তো আমরা যখন দত্তক করবো, দত্তক বিষয়টা আসবে, তো এর জন্য হিন্দু ধর্মের দত্তকটাও তো নেওয়া হয়। এই জিনিসটা, এই উত্তরাধিকার কিন্তু আরেকটা বিশাল অংশ আমরা দত্তক যখন করবো সেখানে জিনিসটা কভার করবে। মিস্টার মিত্র, কি আমি কি ভুল বলেছি? না স্যার, অনেক মানে ঠিক আছে। পরিষ্কার, একদম ক্লিয়ার ক্লিয়ার। ঠিক ম্যাডাম, আপনার নামটা বলবেন একটু? আমার নাম হচ্ছে উর্মি দত্ত। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমরা আরো একটু করি এরপর। আচ্ছা, সবাইকে শুনতে পেরেছেন এই দুজনের মূল্যবান কথাগুলো? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। জি স্যার। শুনতে পাচ্ছি। কিন্তু বইয়ের চেয়ে কিন্তু বাস্তব ধর্মীয় ব্যাপারে এই জিনিসটা এখানে। এখন উৎকৃষ্ট ক্রমসারে মানে একটা পিণ্ড যে দেওয়া হয়, যে এটা কি বলবো, পিণ্ড যেগুলিকে আমরা রেকগনাইজ বলি মনে করি, হ্যাঁ, উৎকৃষ্ট বলেন, মানে যেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্বীকৃতি দেয়, সেটা হচ্ছে যখন সরাসরি দিচ্ছে, তারপরে মৃত ব্যক্তি 3 জন ঊর্ধ্বতন পুরুষকে যেখানে পিণ্ডদান করার কথা ছিল, যেখানে ওই ব্যক্তি অংশগ্রহণ করেছেন। আরেকটা হচ্ছে, এটা একটা নোট ডাউন করে রাখবেন, যেটা পরবর্তীতে আসবে, যে ঊর্ধ্বতন মাতৃকুলের যে 3 জন, সেখানে সে বাধ্য ছিল কিন্তু অংশগ্রহণ করেনি। হ্যাঁ, আমি এই উৎকৃষ্ট অনুসারে পিণ্ডগুলোকে যে 3 শ্রেণীতে ভাগ করেছে, 3টা আমি বললাম। একটা হচ্ছে সে সরাসরি দিচ্ছে, ক্লাস 1, এগুলো মানে ক্লাস 1। আরেকটা হচ্ছে যে ঊর্ধ্বতন পিতৃপুরুষ, যেখানে সে অংশগ্রহণ করেছে। আরেকটা হচ্ছে আর অংশগ্রহণ করা ছিল ঊর্ধ্বতন মাতৃপুরুষে, কিন্তু সে অংশগ্রহণ করেনি। এই করেনি, এটার জন্য এতগুলি কথা, এটা আমরা আসছি এখানে মধ্যে। এবার আসবো মূল। এবার একটা চ্যাপ্টার তো পড়ে ফেললাম, পিণ্ড কাকে বলে, দায়ভাগা, এবং পিণ্ড কত প্রকার, এবং কি বলে পিণ্ডর যেটা অগ্রাধিক ক্লাস, এরকম। এখানের মধ্যে এখন আমরা যে জিনিসটা আলোচনা করব, সপিণ্ড, যে প্রথম বললাম সপিণ্ডর ক্রমটা, সপিণ্ডর ক্রম, সাকুল্যর ধারাবাহিক ক্রম অনুসার এবং সমানান্তর, তিনটা কিন্তু সেম, এখানে কোনো পার্থক্য নেই। মানে ব্যাখ্যাটা, ব্যক্তিগণ হচ্ছে যে 48 জনের পরে 33 জন, 53 জনের পরে 33 জন, 33 জনের পরে 147 জন। হ্যাঁ, কিন্তু কে আগে আসবে কে পরে আসবে একই রকম এখানে মধ্যে। যেমন ওখানের মধ্যে আপনারা বইয়ের মধ্যে দেখবেন, ওখানের মধ্যে কি বলা আছে, আমার কথা করি, বইয়ের কথা, বই দেখে বলাটা একটু বেটার। প্রথম যদি পিণ্ডের যেটা সব দেখবেন,
যাহাদেরকে জীবিত অবস্থায় পিণ্ডদানে বাধ্য ছিল, তার জীবদ্দশায় কাকে দেওয়ার বাধ্য ছিল? নিজের পিতাকে, পিতার পিতাকে কি বলে? পিতামহ, এবং পিতার পিতার পিতা প্রপিতামহ। আমাদেরকে স্যার যখন পড়াতেন সবসময় আমাদেরকে পড়তো কি জানেন? সান 1, সান 2, সান 3 এরকম করে পড়াতো, ওদিকে G1, G2, G3 এরকম করে পড়াতো, একটি মানে প্যাটার্নাল ইংলিশে করে। কারণ আমরা যদি বাংলায় আলোচনা করি ধরেন সন্তান, সন্তানের পর সন্তান, তখন দেখা যায় কি আপনি উচ্চারণ যে ট্রেডিশনাল শব্দ ইউজ করি সেটা কি মায়ের ঘর থেকে আসছে নাকি ইয়ার ঘর থেকে আসছে, এই জিনিসটা কিন্তু বোঝা যায় না। কিন্তু একদম পিওর যখন আমরা সংস্কৃত বাংলা থেকে আসি, পুত্র, তার সন্তানকে বলছি পুত্র, তার সন্তানকে যখন বলছি পুত্র পৌত্র, তখন বুঝে এটা পুরুষ লাইন থেকে জিনিসটা এসছে। ওদিকে তো দহিত্র চলে আসতেছে কন্যার সন্তানকে, হ্যাঁ। তো এই জিনিসটা একটু মনে রাখবেন। পিতা, পিতার পিতা যেটাকে পিতামহ বলছে, তার পিতার পিতা প্রপিতামহ। তাহলে যাদেরকে সে দিতে বাধ্য ছিল সপিণ্ড হিসাবে, এখানে 6 জন ব্যক্তির আমরা নাম পেয়েছি, পিতা, পিতামহ, প্রপিতামহ। আর নিম্নে কি আসছে যারা দিচ্ছেন এখানের মধ্যে? পুত্র, পৌত্র, পৌত্র। এগুলো বই দেখবেন, বইয়ের মধ্যে আছে। এখানের মধ্যে আমি ইয়া করে বলবো, হ্যাঁ। একটা হচ্ছে তাহলে কি যাদের জীবদ্দশায় পিণ্ডটা দান করছে, এবার উনি যদি মারা যেতেন, ওনাকে কারা পিণ্ড দান করতেন সেখানের মধ্যে? সরি, আমি একটা জিনিস ভুল বলে ফেলেছি। জীবদ্দশায়, সরি, একটা আমি একটু মিস্টেক করেছি। জীবদ্দশায় পিণ্ড দান হচ্ছে মানে পিতা, পিতামহ, প্রপিতামহ, হ্যাঁ। আর ওনাকে যারা দিতেন তারা হচ্ছেন পুত্র, পৌত্র, পৌত্র। বাবা, বাবা মারা গেলে কি একটু আগে যে মহিলা বলেন উর্মি দত্ত, সন্তান, তাহলে সন্তান পিণ্ড দিচ্ছে। আর যখন বাবার বাবা মারা যাবে তখন বাবা দিচ্ছে। বুঝছেন জিনিসটা? এই দুটো এখানে দেখবেন 6 জন করে 12 জন আছে। যদি বই থাকে দেখবেন বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া। এই দুটো জিনিস কি বুঝেছেন? জি স্যার। জি স্যার। স্যার এখানে স্যার অগ্রাধিকার কে পাবে? মানে বাবা পাবে? এখানে ব্যাপারটা এরকমের না। ব্যাপারটা হচ্ছে ধরেন আমার দাদু মারা গেল, হ্যাঁ, আমার দাদুকে পিণ্ড আমি দিব না, আমার বাবা যেহেতু বেঁচে আছেন আমার বাবাই পিণ্ড দিবেন। ইয়েস। এই ব্যাপারটা হচ্ছে পিতা, এরকম। পিতামহ, প্রপিতামহ মানে ফাদার, ইংলিশ না, মানে পিতা, পিতার পিতা, পিতা, 3 পুরুষ, কিন্তু এখানে কিন্তু 3টা পুরুষ। আর নিম্নে পুত্র, যখন মারা যাবে পিতা তখন ওকে পুত্র অথবা পুত্র অথবা প্রপৌত্র, নিম্নে 3 পুরুষ। কারণ 3 পুরুষের পর থেকে তো আমরা চলে যাব কোথায়? শকুল্যতে, যেটা অবিভক্ত পিণ্ড দিবে, বিভক্ত পিণ্ড দিবে, পিণ্ড লেপাস, হ্যাঁ। এখানে তো এখনো পর্যন্ত দিচ্ছে একদম সলিড সোল পিণ্ডটা এখানের মধ্যে 3 পুরুষের মধ্যে। আসলে এখানের মধ্যে কিন্তু সম্পত্তিটা বন্টন হয়ে যায় খুবই হার্ডলি। আমার জানা নাই পৃথিবীতে শকুল্য পর্যন্ত যায় কিনা, সমানতা পর্যন্ত যায় কিনা, এরপরে রাষ্ট্র বাজেয়াপ্ত করে কিনা, এটা খুবই হার্ডলি। 3 পুরুষের মধ্যে কিন্তু সম্পত্তিটা বন্টন হয়ে যায় এখানের মধ্যে। লাস্ট এখানে আরেকটা আছে, 48 জন বর্ণনা আছে। আমি এতজন 48 জনের নাম বলতে পারবো না। এটা হচ্ছে ধরেন আপনারা ক্লাসের মধ্যে আছেন, দেখেন মিস্টার মিত্র আমার কথা মিলছে না। ধরেন আমাদের চেয়ারম্যান স্যারকে ধরেন আমি যখন অনার করব, আশা করি সবাই অনার করবে। সেম আমার পূর্বপুরুষকে যখন আমি যাদেরকে দিতে বাধ্য এবং ওদেরকে যারা দিতে বাধ্য, সকলের সপিণ্ড। এরকম 48 জন ব্যক্তির নাম আছে যাদের ক্লাস সব ভাগ করে দেওয়া আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অনেকজন। এটা যদি লাইন বাই লাইন ধরে বলতে চাই তাহলে মনে হয় ঘন্টা খানিক চলে যাবে গিয়ে। এরকম করে টোটাল দেখা যাচ্ছে কি 48 জন পুরুষ সপিণ্ডর কথা বলে দেওয়া আছে এখানের মধ্যে। আর সঙ্গে আছে 5 জন মহিলার কথা। উর্মি দত্ত ম্যাডাম যেটা বলেছেন, 5 জন মহিলা কে কে? বিধবা, কন্যা, কন্যা কিন্তু কুমারী কন্যা বিশেষ করে, হ্যাঁ, মাতা, পিতামহী, মাতামহী। পিতামহী মানে কি? পিতার মাতা। আর মাতামহী মানে কি? মাতার, সরি, প্রপিতামহী মানে আমার পিতার মা, তার পিতার মা। 5 জন মহিলা, ঠিক আছে? 48 জন পুরুষ, 5 জন মহিলা, টোটাল 53। আজকে লিস্টের মধ্যে দেখবেন টোটাল 53 এবং ব্যাখ্যা করে ওখানে দেওয়া আছে। এই 53 মিলে হচ্ছে সপিণ্ড। তাহলে সপিণ্ড কারা এবং এটা ক্রমানুসার এটা বলে ফেললাম, যেটা আজকে সকালে আমি শেয়ার করছি।
এরপরে যখন 3 পুরুষের উপর আমরা যাব, মিস্টার জুয়েল এবং মিস্টার উর্মি, কোনো জায়গায় যদি আমার একটু এসকেপ হয়ে যায় তো আমাকে বলবেন, আমি জিনিসটা যাতে কারেকশন করে দিতে পারি এখানে মধ্যে। 3 পুরুষের পর যখন যাব দেখবেন আমি যেটা দিয়েছি ওখানে আছে শকুল্য। শকুল্যদের সিরিয়ালটাও সেম, এতক্ষণ যে সপিণ্ডদের কথা বলেছি, যাদেরকে সে অবিভক্ত জীবদ্দশায় অবিভক্ত পিণ্ড দেওয়ার জন্য সে ছিল, যাদেরকে সে দিবে ও মারা গেলে, এগুলো সব হচ্ছে 3য় পুরুষের পর 4র্থ, 5ম, 6ষ্ঠ পুরুষ পর্যন্ত। এতদিন পর্যন্ত সম্পত্তি থাকে কিনা এটা সন্দেহাতীত, অনেকজন বেড়ে যাচ্ছে ওয়ারিশ এগুলি, তবুও জ্ঞান জানার জন্য ধরতে হবে যেহেতু ধর্মের মধ্যে এটা বলে দেওয়া আছে এখানে মধ্যে। এরপর হচ্ছে সেম শপিংটার মধ্যে যেটা বললাম 48 জনের মতো, আমরা সবাই যারাকে দিতাম এবং যারা তাকে দিত, যেভাবে বললাম প্রিন্সিপাল স্যারকে একজন যখন অনার করছে তখন ধরে নিব যে আমরা সবাই ওকে অনার করছি, সবাই এরকম। স্কুলের মধ্যে আমরা ক্লাসের মধ্যে এখানে একজন দাঁড়ালে সবাই দাঁড়িয়ে যেতাম, এই টিচার আসলে, সিনিয়র টিচার আসলে। এখানে শকুল্যর মধ্যে আছে 33 জন ব্যক্তি। আর এরপরে 8ম পুরুষ থেকে 14তম পুরুষ পর্যন্ত হয় সমানত, যারা জল দর্পণ দান করে। এখানে থাকে 147 জন ব্যক্তি। এই টোটাল 147 জন, 33 জন, 53 জন, এদেরকেই আমি আজকে ক্লাসটা এখানে দিয়েছি। তাহলে কারা সপিণ্ড, কারা শকুল্য, কারা সমানোদক, এই জিনিসটা কি আপনারা বুঝতে পেরেছেন? স্যার পিণ্ড ল্যাপস জুয়েল একটু যেটা হেল্প করবেন, একটু কোন জায়গায় যদি আমার গ্যাপটা যায় আপনি সবচেয়ে ভালো ক্যাচ করতে পারবেন, মিস্টার উর্মি ম্যাডাম সহ। আমার যতটুকু জানা আছে আপনি ঠিকই বলেছেন, আর ভিতরে অনেক কিছু ব্যাপার তো যায় না আসলে। না, আমি কিন্তু ধর্মের দিকে যাচ্ছি না, আমি পিওরলি যাচ্ছি কিন্তু আইনে। একটা কথা মনে রাখবেন, হ্যাঁ, আইনের দিক দিয়ে স্যার আপনি রাইট আছেন স্যার। কারণ কি জানেন, এইগুলা সাধারণত অনেক এখন তো ওয়ারিসদার থেকে যাই। হ্যাঁ, আপনি যে বলেন একটা কথা সম্পত্তি বন্টন হয়ে যায়, তো এইগুলা হ্যাঁ এই জিনিসগুলো সাধারণত দেখা যায় না। হ্যাঁ, দেখা যায় মানে খুব কমই দেখা যায় আর কি। হ্যাঁ, যার কারণে অত দূরে যেতে হয় না। আমাদের চেয়ারম্যান স্যার, মানে আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিল, আমরা যখন 6 মাস পরে পরীক্ষা দিচ্ছি, যখন আমরা ভাইবা বোর্ডে উপস্থিত হয়েছি, বুঝছেন? যেমন একটা আমি এডিশন করে মাঝখান দিয়ে একটা কথা, মুসলিমরা যখন করবেন একটা জিনিস মনে রাখবেন, 1961 সালের অর্ডিন্যান্সের আগে একরকম ফরাইজ, বাবা মারা গেলে সম্পত্তিটা নাতি না পেয়ে দাদার কাছে চলে যাও, ওখানে মতো ওই সূরাটা আসছে এটিমের হকের রত্নসম বুঝিয়ে দাও। আর 1961 সালের 15 জুলাই মনে, এরপরে এটা হচ্ছে আমাদের দুনিয়ার ল, মিউনিসিপাল পৌরাণিক ল না। তখন আইব খান বললো কি যে ইয়াটা পেয়ে যাবে, এই পিতা মারা গেলে সম্পত্তিটা ছেলে পাবে, এগুলো একটু জেনে নেবেন। হ্যাঁ, এই জন্য আমরা জুডিশিয়াল পরীক্ষায় অনেক পরীক্ষা আমাদেরকে 2 রকম দেওয়া হতো। আপনি যে কথা বলেন, আমরা যখন হিন্দু লতে আসতাম, উনি তো খুব কম কথা বলতেন, একদম অনেক বয়স্ক ম্যাচিউর পার্সন। উনি জিজ্ঞেস করছেন মানে সম্পত্তি এতদিন পর্যন্ত থাকে, কিন্তু আমরা তো পরে আসছি। ভাইবা বোর্ডে 6 পর আমাকে বললো যে আসলে খুবই রেয়ার, ইন দ্য রেয়ারেস্ট কেস, যে নিজের সন্তান কিংবা পুত্রবতী কোন না, বাট আইন যেহেতু জীবন্ত বাহন এটা আমাদেরকে এভাবে দিয়ে গেছেন, আমরা যেহেতু গ্রেটার বেঙ্গল, আমাদের সবকিছু জানতে হবে। যেমন আমরা ফরাইজে কি করি, ট্রেডিশনাল লিমিটের মধ্যে থেকে যাই, ঠিক না? স্বামী স্ত্রীকে পাচ্ছে না মিললে তখন আমরা কি আউল রদ করে দিই, কিন্তু ফরেস্ট ঠিক এত লিমিটেড, ফরেস্ট তো অনেক লম্বা, ঠিক না, অনেক বৃহৎ। ঠিক আমরা এখানের মধ্যেও বৃহৎটা পড়ছি এই জায়গার মধ্যে। আচ্ছা, একজন মনে কেউ প্রশ্ন করতে চেয়েছিল, আমি হয়তো ইন্টারাপ্ট করেছি কিনা জানি না, যদি একটু এই পর্যায়ে কোনো প্রশ্ন বলেন। আমাদের উর্মি দত্ত ম্যাডাম আছেন, জুয়েল মিত্র বাবু আছেন, একটু ওনার থেকে আমরা ক্লিয়ার হবো। স্যার প্রশ্নটা হলো স্যার বিভক্ত ওই নৈবেদ্য আর কি, মানে পিণ্ড লেফাস আর তর্পণ, এই 3টা টাইপ আছে না? পিণ্ড লেফাসটা যদি স্যার একটু বিভক্ত নৈবেদ্য যেটা আর কি একটু ব্যাখ্যা করতে স্যার। আচ্ছা, আমাদের যদি লাইভ অভিজ্ঞতা থেকে আপনারা দুজনকে একটু আমাদেরকে হেল্প করবেন, মিস্টার আমাদের স্টুডেন্ট জুয়েল মিত্র কিংবা এই উর্মি ম্যাডাম একটু কেউ একজন, মানে স্যার পিণ্ড ল্যাপটা কি, বিভক্ত পিণ্ডটা কি, যেটা সাকুল্যরা দিচ্ছে 3 পুরুষের পরবর্তী,
ষষ্ঠ চতুর্থ পঞ্চম ষষ্ঠ জেনারেশন যেটা দিচ্ছে, ওইটা উনি জানতে চেয়েছেন। একটু যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে একটু আপনি বলেন। আসলে ঠিক এগুলো বুঝতে পারছি না, কারণ একটা তো আমার আছে যতটুকু মনে সপিণ্ড, হয় আর একটা আছে পিণ্ড লেফাস, আর একটা আছে তর্পণ বা জলদান। এখন ওই যে আচ্ছা পিণ্ড আমি লেফাস একটু যেটা, বলি, এটা আসলে কি? আমি বলি, হ্যাঁ এখানে একটা কতগুলো ব্যাপার আছে। মানে হিন্দুরা যে শুধু মানে একটা নির্দিষ্ট অনুষ্ঠানেই তার পূর্বপুরুষকে স্মরণ করে থাকে তা না, বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কিন্তু তারা তাদের পূর্বপুরুষকে কিন্তু স্মরণ করে থাকে বিভিন্ন কারণে। হ্যাঁ, যেমন আপনার ছেলের বিয়ে, মানে আপনার ছেলের বিয়ে, তো আপনি কি করতে পারেন, আপনি এই উপলক্ষে একটা অনুষ্ঠান করলেন, আপনি আপনার পূর্বপুরুষকে মানে একটু স্মরণ করলেন এই সময়ে, আপনার 4 পুরুষ অথবা 5 পুরুষকে আপনি পিণ্ড দিলেন, এইটাও হতে পারে। হ্যাঁ রাইট, অনেক জিয়ারতের মতো। হ্যাঁ, আপনি এই উপলক্ষে এটা করতে পারেন, বিয়ের সময় এই কাজটা করতে পারেন। যারা পিণ্ড দিতে পারে তারা তো 53 জন, 5 জন মহিলা আর 48 জন সম্ভবত স্যার বলছিলেন পুরুষ, টোটাল 53 জন পিণ্ড দিতে পারে। আর এখানে পিণ্ড লেফাস দিতে পারে 33 জন সম্ভবত বলছিলেন স্যার। তাহলে পিণ্ড লেফাসটা কি স্যার? পিণ্ড লেফাসটা হচ্ছে 53 পরে, যখন 53 জনকে যখন খুঁজে পাওয়া যাবে না, তখন আসবে সাকুল্য লেপাস, পিণ্ড লেপাস যে গ্রুপটা, পিণ্ড লেপাস গ্রুপটা জেনারেশন যখন শেষ হয়ে যাবে তখন আসবে সমানাদকটা। স্যার আরেকটা বিষয়, পিণ্ড যেরকম ওই নুন লবণ বিহীন চাল আটা বেটে একটা বল করে, এরকম মানে আমি ওই প্র্যাকটিক্যাল জিনিসটা জানতে চাচ্ছি আর কি স্যার, আসলে পিণ্ড লেপসটা কি? স্যার এখানে আমি একটু বলি, উনি যেটা জানতে চাচ্ছেন পিণ্ড লেপাস। আমি এটা তো ধর্মীয় বিষয়, আমি একটু ক্লাসের প্লিজ বলুন। হ্যাঁ স্যার, আসলে উনি যেটা বলছেন যে নুনবিহীন চাল আটা, এটা আমাদের ধর্মীয় কিছু রীতিনীতি আছে, কিছু মানে আমাদের ধর্মীয় যে আচার অনুষ্ঠানে দেখা যায় অনেক রকম মানে জিনিসকে সাজিয়ে বা ওটাকে ধর্মীয় ভাবে ওটাকে দান করা হয়। সেক্ষেত্রে এই পিণ্ডই বলা হচ্ছে, যেটা চাল আটা মানে মেখে যে গোল করে বলের মতো করে সেটাকেই দান করা হয়, এটাকেই পিণ্ড বলে। এটার আলাদাভাবে বুঝা বা আলাদাভাবে কোনো আসলে ব্যাখ্যা করার মতো স্যার আমার মতে জানা কিছু নেই। এই জিনিসটাকে আর তর্পণ যেটা বলছেন উনি, তর্পণ জলদান, হ্যাঁ তর্পণ, হ্যাঁ জলদান, সেটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট একটা সময়ে 15 দিনের একটা সময় থাকে, যেটা এই 15 দিনে যে আমরা তো মানে একটা মাসকে অমাবস্যা পূর্ণিমা হিসাবে পক্ষ ভাগ করি, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, ঠিক সেভাবে 15 দিনকে একটা পক্ষ হিসাব করে ওই পক্ষের মধ্যে পূর্বপুরুষদের দেশে তিল, যে আমরা যে খাওয়ার ক্ষেত্রে যে তিলটাকে ব্যবহার করি, সেই তিলটাকে মানে ধর্মীয় ভাবে কিছু মন্ত্র, ফুল, চাল এগুলো দিয়ে মানে পুকুর, নদী, এই মানে আপনার যেখানে পানি মানে সরোবরে আর কি, যেখানে পানি থাকে সেই জায়গার মধ্যে মন্ত্রের মাধ্যমে ওই পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করা হয়। সেক্ষেত্রে ওই তিলটাকে দেওয়া হয়, তিল ফুল জল চাল, এই 4টা জিনিস বেসিক্যালি থাকে, এবং এখানে মন্ত্রের মাধ্যমে এটা ব্রাহ্মণ দ্বারা মানে এটাকে সম্পূর্ণ করা হয়। ওই 15 দিনের যে পক্ষটা থাকে ওই পক্ষের মধ্যেই এটাকে দিতে হয়, এবং মানা হয় যে এই সময় যদি আমরা ওনাদেরকে জল দান করি তাহলে ওনারা ওই জলটা পাবেন, ওটা পান করবেন এবং আমাদেরকে আশীর্বাদ করবেন। এই ধরনের একটা কনসেপ্ট আছে স্যার, আমি ডিটেলস ওভাবে হয়তো জানি না, আমি যতটুকু জানি শেয়ার করলাম। আচ্ছা আমি একটু সংক্ষেপ করি। আচ্ছা আমাকে আমার হঠাৎ একটা মাথায় প্রশ্ন আসলো, মহালয়ের সময় কি দেওয়া হয় আমাদের মহালয়ের সময়? হ্যাঁ, এখন মহালয়ের দিন স্যার ওই আপনাকে যে বললাম স্যার, বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কেন্দ্র করে এটা করা হয় অনেক সময়। এই যে ওই যে দাদাটা বললো যে বিভিন্ন অনুষ্ঠান, যে বিয়েতেও হয়, আর বিয়ে ছাড়াও আরো অনেক অনুষ্ঠানেও এই কাজটা করা হয়, ওনাদের আশীর্বাদ প্রাপ্তির উদ্দেশ্যে। স্যার আমি একটু বলি, স্যার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠান, স্যার আমি একটু বলি, যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানে মুখে ভাত অনুষ্ঠানও হয় এটা। স্যার আমাদের যে ভাইটা প্রশ্ন করছে, স্যার আমাদের যে ভাইটা প্রশ্ন করছে এখানে স্যার সাধারণভাবে পিণ্ড যারা দান করে ওদেরকে স্বপিণ্ড বলে,
এই তো স্যার। আর যারা স্যার পিণ্ড ল্যাব দান করে ওদেরকে স্যার সাকুল্য বলে। এখন জি। স্যার ওনার প্রশ্ন হচ্ছে স্যার মানে পিণ্ড কি জিনিস, পিণ্ড ল্যাবটা কি জিনিস, পিণ্ড ল্যাব জিনিসটা কি স্যার, এই জিনিসটা উনি জানতে চাইছে। পিণ্ড তো বললাম সম্পূর্ণ এটা পিণ্ডটা স্যার যেটা বুঝেছে। একই জি স্যার। একই কথা, এটা আসলে একই, মানে এটা একই, অন্য এটার কিছু না। অংশটা যখন ভাগ এইটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কি জানেন, পিণ্ডলয় আর সাকুল্য এই জিনিসটা ভাগ করা হয়েছে মূলত মানে পক্ষের বিবেচনায়, মানে হ্যাঁ। কয়জন ব্যক্তি দিতে পারবে, হ্যাঁ কোন কোন পক্ষ দিতে পারবে, কোন কোন কুল, নামগুলি দেওয়া আছে তো, মাতৃকুল, কনফিউজিং হচ্ছে কেন? আমি তো এই কনফিউজটা না হওয়ার জন্য আমি কষ্ট করে আজকে কিন্তু ধারাবাহিকটা দিলাম। এটা নিয়ে তো কনফিউশন ক্রিয়েট হওয়ার তো কোনো রিজনই দেখছি না। আমি যে এই আজকে এতগুলি দিলাম নামগুলো, একজন আরেকজনকে ডিস্টেন্স করবে, একজন আরেকজনকে ডিস্টেন্স করবে, করার পর যখন সব পিণ্ডতে শেষ হয়ে গেল তো তাহলে তো আর কোনো প্রশ্ন আসছে না সকুল্য কিংবা সমানোদ্যক। যদি সব পিণ্ডতে কমপ্লিট না হয় তখন আসবে সকুল্যতে, সকুল্যতে না হলে সমন্বয়, তখন আসবে সমানোদক। একজন একজনকে, একটা গ্রুপ আরেকটা গ্রুপকে ওভাররাইড করছে। জিনিসটা তো ইজি। সেম জিনিস স্যার। জি স্যার, জি স্যার। এক আচ্ছা। একজনের ক্ষেত্রে নামটা এক এক ধরনের আসছে আর কি, সেম জিনিস। আচ্ছা, বইয়ে না? জি জি জি। হ্যাঁ, আমি একটা কোশ্চেন ভালো বলছি, আসলে বাংলা বইয়ে এটাই সমস্যা। আমি আসলে কেন বারো বদিন স্যারের কথা বলছি জানেন, দেখবেন অনেকে ইংলিশটাকে কট পেস্ট করতে গিয়ে মূল শব্দটাকে চেঞ্জ করে ফেলেছে। হ্যাঁ, আবার অনেকে দেখবেন স্যারেরটা হুবহু নোট করেছে, এমন ভাবে নোট করেছে কনসেপ্টটা চেঞ্জ করে ফেলে, বুঝছেন? যে কারণে হিন্দু আইনে যদি কেউ ক্লিয়ারলি বুঝতে চান, মোল্লার যেটা হিন্দু ল ইংলিশে আর মোহামেডান লতেও মুসলিমদের মোল্লার যেটা মুসলিম ল, হ্যাঁ, এই দুইটা পরে এই ভারত মহাদেশের এই দুটো ধর্মকে যে বুঝতে পারবেন, ট্রান্সলেশন যে সুন্দর করে নাই ওরটা সহজে আপনারা কেউ বুঝতে পারবেন, বুঝছেন? আচ্ছা, আমাদের তাহলে পিণ্ড, সপিণ্ড, তারপরে সাকুল্য, সমানাদক, এই চ্যাপ্টার এখানে শেষ। হ্যাঁ, গত ক্লাসে একজন প্রশ্ন, বলুন স্যার, আমরা মুসলিমদের মধ্যে মৃত ব্যক্তিকে দাফনের পর ওয়ারিসদের সম্পদ বন্টনের কথা বলা আছে, আর এখানে কি সকুল্য বলতে মানে পিণ্ড দানের পরই সম্পদটা বন্টন হবে? সাধারণত যিনি পিণ্ড দেন, ধরে নেওয়া যে উনি সবচেয়ে, যিনি নিকট পিণ্ডধারী উনি সবার আগে সর্বগ্র উত্তরাধিকারী, এটাই ধরে নেওয়া হয়। মিস্টার মিত্র, আমি রাইট কি ভুল বলেছি না সত্য বলেছি? জি স্যার, জি স্যার। আচ্ছা, এটাই তো ঠিক। এই চ্যাপ্টারটা মানে যিনি পিণ্ড দিচ্ছেন উনি অগ্রাধিকার পাচ্ছেন। হ্যাঁ, যেমন 1 নম্বরে দেখবেন, ওখানে দেখবেন তিনজন। স্যার, এই ক্ষেত্রে পিণ্ড যিনি দেন উনি সম্পত্তি পাওয়ার দাবিদার আর কি, উনি দাবি করতে পারেন। জি জি জি। এখানে মনে হয় স্যার অধিকারের বিষয় স্যার, না, এখানে যে ওনাকে বেশি অধিকার দেওয়া হবে ব্যাপারটা আসলে ওরকম না। হ্যাঁ, ওনাকে যে মানে বেশি সম্পত্তি দেওয়া হবে এরকম কিছু না স্যার, অধিকারের বিষয় স্যার। উত্তরাধিকার একটা, মানে আমাদের স্যার উত্তরাধিকার একটা আর আরেকটা, উত্তরাধিকারটা আলাদা না, আলাদা না তো, আলাদা না। উত্তরাধিকারের আন্ডারে তো সপিণ্ড সাকুল্য জিনিসগুলো আসছে, যারা সপিণ্ড দিতে পারবে হচ্ছে। আচ্ছা, জিনিসটা তো একটার সাথে রিলেটেড। গ্রুপ ডিসপ্লে, এটা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী চ্যাপ্টার, আমরা দত্তকে গিয়েও কিন্তু এই জিনিসটা পাবো। হ্যাঁ, আচ্ছা, গত ক্লাসে কেউ একজন প্রশ্ন করেছিল, আমি বললাম যে এই ক্লাস উত্তরটা দেব যে এই সম্পত্তির অংশভাগটা কি ঐশী কিনা। কেউ একজন প্রশ্ন করেছিল, উনি কি এখানের মধ্যে আছেন? হ্যাঁ স্যার, আছে স্যার। কে আপনি বলুন তো একটু নামটা? আমার নাম হচ্ছে স্যার হিমু বড়ুয়া। হিমু বড়ুয়া, হ্যাঁ। আচ্ছা, শুনেন, আমরা এটা একটু আপনাকে বিগিনিং থেকে, সে প্রথম যে ক্লাস শুরু করেছিলাম ওখান থেকে যাই। আমরা প্রথম সোর্সেস অফ হিন্দু ল পড়েছিলাম, ওখানে কি বলেছিলাম, যেটা শ্রবণ করছে আর যেটা শুনে লিখছে, হ্যাঁ, সেই লেখার থেকে আবার ব্যাখ্যা করছে কারা, যারা শ্রুতি। হ্যাঁ, ওখান থেকে একটা কোড হচ্ছে, কোড থেকে দুটা ভাগ হলো, একটা ভাগ মিতাক্ষর অঞ্চলে গেল, আরেকটা ভাগ দায়ভাগ অঞ্চল গেল। দায়ভাগ করলেন কি জিমতবাহন। জিমতবাহন কনসেপ্ট থেকে কিন্তু আমরা এই ধারণাগুলো আমরা পাচ্ছি। এবার বুঝতে পেরেছেন জিনিসটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। আমি এই জন্য গত ক্লাস আমি বলিনি, ভিন্ন ক্লাসে বললে দুটো সমস্যা হয়, একটা হচ্ছে যে কনফিউজিং করবে, আর যদি আপনি টোটালটা শেষ করার পর যদি বলেন যে এটা কে তৈরি করলো, তাহলে জিনিসটা আপনার সব সময়ের জন্য মনে থাকবে। এটা এবার আজকের দিনের লাস্ট ক্লাস,
লাস্ট ক্লাস এটা খুব ইন্টারেস্টিং আমার বলি এই জিনিসটা আমি জানি না, যখন আমি খাতা কাটলাম খুব মজা পাই খাতা কাটতে, সবাই মনে হয় মজা পাই। এটা কেউ কি পুরো মুখস্থ করে ফেলে? আর আমি আবার কাউকে ডিজার্টেড করবো না, মানে কেউ কি কি বলে যে মানে বুঝছেন তো, পরীক্ষা হলে যা চলে এক্সট্রা আনফেয়ার মিন্স আনফেয়ার মিনস জানি না এত তারিখ থেকে কমা পর্যন্ত কিভাবে যে লিখে ফেলে, মানে খুব ইন্টারেস্টিং। তা আমি কি বলবো, এখানে 4টা পয়েন্ট আছে, আরো কয়েকটা পয়েন্ট আছে, ইউ ক্যান গেট বাই ইউর ওন সেলফ, যেভাবে পারেন। বাট আনফেয়ার মিনস এখন করতে যেন না, কমার্স পদে সিট পড়লে কিন্তু আপনাদের জন্য খুবই কঠিন হবে এখানে। যাক, এবার উত্তরাধিকার ক্রম নিয়ন্ত্রণ। ক্রম কি? প্রথম স্বপিণ্ডরা পাবে, স্বপিণ্ড শেষ হয়ে গেলে স্বকুল্য পাবে, স্বপিণ্ড স্বকুল্য এবং সমানাধিকার অগ্রাধিকার পাবে। রোল নাম্বার 1, 2 আর 3 উপরে পাবে, রোল নাম্বার 2, 3 আর 4 অগ্রাধিকার পাবে। তাহলে স্বপিণ্ড পাবে স্বকুল্য এবং সমানাধিকার পূর্বে, স্বকুল্য পাবে সমানাধিকার পূর্বে। এই 3টে জিনিস কি বুঝেছেন নাকি এটাও বুঝেননি? রহিম মানে 1, 2, 3, তাহলে 1 থাকলে 2 আর 3 তাহলে পাচ্ছে না, 2 থাকলে 3 পাচ্ছে না, 3 থাকলে তো এরপরেটা আসছে। তাহলে একজন যে প্রশ্ন করলো যিনি পিণ্ড দিবেন উনি কি পাচ্ছেন কিনা কিংবা পাচ্ছেন কিনা, প্রশ্ন যিনি পিণ্ডধারী উত্তরাধিকারী উনি যখন পাবেন তাহলে স্বকুল্যের প্রশ্ন আসবে না, সমানাধিকারের প্রশ্ন আসবে না। যখন স্বকুল্য আসবে সমানাধিকারের প্রশ্ন আসবে না। এবার যখন সমানাধিকার পাবে না তখন কারা পাবে এটা বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবেন? স্যার তখন পাবেন সম্ভবত শিক্ষক অথবা শিষ্য ওরা পাবে। হ্যাঁ, টিচার পাবে, শিষ্য পাবে, কিংবা তার সহপাঠী পাবে। অনেক জায়গায় দেখবেন যে পরিবারের উপাধিরা পাবে। হ্যাঁ, এই 3 জনও যদি না পায় ল্যান্ড লতে পড়বেন। আমরা সরকারের ভাড়াটিয়া না? কাইন্ডলি আমরা খাজনা দিই না সরকারকে খাজনা দিই না? জি স্যার। খাজনা না দিলে সরকার কি করে? সম্পত্তিটা খাস করে ফেলে না? এটা কত অ্যাসেটি অ্যাক্টের মনে 92 ধারা। হ্যাঁ, ঠিক যখন কোনো মালিক না পাবে না তখন সম্পত্তিটা সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসে, যেখান থেকে আপনারা এখন পেয়ে যান অর্পিত সম্পত্তি কিংবা বেস্টেড প্রপার্টি কিংবা পরিত্যক্ত সম্পত্তি কিংবা সূত্র সম্পত্তি। হ্যাঁ, মানে যখন কোনো মালিকানা কেউ পাওয়া যাবে না তখন যেহেতু দেশের মধ্যে আছে সম্পত্তিটা সরকারের কাছে চলে যাবে। তাহলে প্রথম বলি সাকসেশন অর্ডার, উত্তরাধিকারের ক্রম, মানে কার পরে কে আসবে কিংবা ধারাবাহিকতাটা। প্রথম আসবে স্বপিণ্ডগণ, স্বপিণ্ড যখন থাকবে তখন স্বকুল্য সমানাধিক ওরা পাচ্ছে না সম্পত্তি, যখন স্বকুল্য পাচ্ছে তখন সমানাধিক পাচ্ছে না, যখন সমানাধিক পাচ্ছে না তখন প্রথম আসবে ওই ব্যক্তির গুরু, ওই ব্যক্তির মানে শিক্ষক অথবা তার শিষ্য কিংবা ছাত্র কিংবা সহপাঠী। অনেক জায়গায় দেখা যায় পরিবার উপাধি কেউ যদি বন্টন করে মানে আসলে পরিবারের মধ্যে দেওয়ার জন্য। এরপরও যদি কাউকে পাওয়া না যায়, বাই দি গ্রেস অফ অলমাইটি গড সম্পত্তিটা চলে যাবে সরকারের কাছে। বুঝছেন? কোতিয়ানা কি লেখা থাকবে এখানে মধ্যে আপনার যে সময় আগামী বছর স্যার কথা বোঝা যাচ্ছে না। বলুন। স্যার কথা বোঝা যাচ্ছে না। এদিকে আসো না, এদিকে আসো, রুমে আসো। ভাই আপনারা একটু আনমিউট করেন না, এই রুমে আসবে না আসবে এখানে শোনা যাবে। আমার সাউন্ড আসছে না? হ্যাঁ, এতক্ষণ আসে নাই স্যার। কোনো কি নেটওয়ার্কের সমস্যা বোঝা যাচ্ছে স্যার? আচ্ছা, কতটুকু থেকে বুঝেন না এটা বললাম। আপনার নেট মনে প্রায় স্যার হাফ মিনিট বুঝি নাই স্যার। না, লাস্ট শব্দটা বলুন তো, যেটা আমি লাস্ট বলেছি। স্যার ওই যে খাজনা না দিলে সম্পত্তি খাস করে ফেলে আর কি। খাজনা না দিলে স্যার হয়ে যাবে, এটা আসলে এটা হচ্ছে আমার কথা, এটা আবার হিন্দু আইনের কথা না, আমি জাস্ট আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। যেহেতু আগে বছর আপনারা পিডিআর সরকারি দাবি আইন করবেন কিংবা করবেন চেক করবেন, ওখানের মধ্যে এটা পারবেন। যখন কোনো সম্পত্তির মালিকানা কোনো ব্যক্তিকে পাওয়া যায় না
তখন তার অধিকারটা নিয়ে ফেলে সরকার। সো এখানের মধ্যে যখন কোন সম্পত্তির মালিক প্রথম স্বপিণ্ডর পরে স্বপিণ্ড পেলে তখন স্বকুল্য সমানাদক পাচ্ছে না, স্বকুল্য পেলে তখন সমানাদক পাচ্ছে না, সমানাদক না পেলে 147 জনের পরের ব্যক্তিও যদি খুঁজে পাওয়া না যায়, তখন দেখা যায় কি তার গুরু, তার শিক্ষক, সেটা পাওয়া না গেলে তার শিষ্য কিংবা ছাত্র, সেটা পাওয়া না গেলে ওই মৃত ব্যক্তির সহপাঠী, এরপর যদি পাওয়া না যায় তখন এটা রাষ্ট্র নিয়ে ফেলে। বুঝছেন জিনিসটা? জি স্যার, বুঝছি স্যার। একটা কোশ্চেন ছিল স্যার, ধরেন স্যার আমাদের যুদ্ধের আগে ওই হিন্দুরা তো এখানে চলে যাওয়ার পর শুরু হওয়ার সময় স্যার যদি হিন্দুরা চলে যায়, ওদের 14 পুরুষ সবাই তো চলে যায়, ভারতে চলে যায়, এরপরে তো স্যার এটা সরকারের আন্ডারে চলে আসে, কথার কথা স্যার। হ্যাঁ, এরপরে যদি কোনো ওই পুরুষ থেকে যদি কোনো ওয়ারিসের যদি দেশে এসে যেগুলো দাবি করে, তখন কি করা যাবে স্যার? ও এটা আমার না, এনিমি তো 65 যুদ্ধে ভারত এনিমি করছিল, পাকিস্তান এনিমি করছিল। এখন ওটা করতে গেলে তো আর নেওয়া যাচ্ছে না, এনিমি তো মানে এটা সরকারের কাছে চলে যাবা। যেহেতু ওই দেশের এনিমি কে ছিল, পূর্ব পাকিস্তান এনিমি ছিল ভারত, ভারত এনিমি ছিল ওয়েস্ট এবং পূর্ব পাকিস্তান, দুই দেশে কিন্তু এনিমি প্রপার্টি হয়েছে। হ্যাঁ, তখন ওটা কিন্তু যতক্ষণ না আপনি ক্লিয়ার করে কোন সনামদার নিজের নামে হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওনার থেকে নেওয়াটা একটা ল করা, কিন্তু তখন সত্য নয়, সত্য চলে গেছে কি না, আপনি বলতে চাচ্ছেন সত্যটা এখন সরকারের কাছে চলে গেছে, এখন সরকারি মালিক, এটাই বলতেছেন? হ্যাঁ, সরকারি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এটা কিন্তু হিন্দু আইনের সাবজেক্ট। স্যার যেমন স্যার আমাদের এখানে শিশুবাগ স্কুল ছিল, হ্যাঁ, এটা নিয়ে স্যার যে প্রবলেমটা হলো, পরবর্তীতে স্যার এটা সরকার নিয়ে নিল, ওরা বললো যে উত্তরাধিকার আছে, এবং এটা নিয়ে স্যার মানে লাস্টে কি রেজাল্ট হলো এটা নিয়ে অনেক ঝামেলা হলো স্যার। জিনিসটা স্যার মানে কেন অ্যারাইজ হইলো, কি নিয়ে অ্যারাইজ হলো? জেন্টলম্যান, প্রথম এটা একটা রেকর্ডেড ক্লাস, আর সঙ্গত কারণে বলা উচিত হবে না। এখন এটা তো একটা প্রশ্ন করি স্যার। জি স্যার, এটা কি আসলে একটু অবিচার ছিল না? আমি রেকর্ডেড ক্লাস, এটা বলাটা আমি বলবো না। ঠিক আছে স্যার। এটা স্যার এমনি স্যার মানে জানার আগ্রহ থেকে বলছি স্যার, আমি স্যার মানে নিজেও জানি না বিষয়টা এতভাবে পেঁচানো হইছে, কোথায় কোথায় গিয়েছে এটা আপনি ভাবতে পারবেন না স্যার। আর বললাম তো, এটা তো আমি অবগত প্রকাশ করছি। জি স্যার, জি স্যার, সমস্যা নাই স্যার। জি স্যার, স্যার জানার আগ্রহ থেকে জিজ্ঞেস করেছি স্যার। না না না, এটা বলাটা একটা বিতর্ক অ্যারাইজ করবে, কারণ আমি বলি কেন বলছি, আমি অন্যভাবে বলছি, কারণ এক পক্ষ চাচ্ছেন বলতে এটা ইনহেরিটেন্স ভাবে থাকুক, নেলি সেনগুপ্ত, এই যে যেমন বিপ্লবীদের। আচ্ছা, আমি কি ক্লাসটাকে আগে অফিসিয়ালি করতে পারি? এদূর কি বুঝতে কোনো কষ্ট হয়েছে আপনাদের? যদি বলেন তাহলে আমি যেতে পারি। কারো কি কোনো প্রশ্ন আছে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন, আগে একাডেমিকটা করেন, তারপর নন একাডেমিকে যাই। আর এই প্রশ্নটা কি করছে? শিশুবাগ স্কুলের প্রশ্নটা, ওনার নামটা বলবেন? মুনতাসির। জি, আপনি ভালো আছেন? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা একাডেমিক কোশ্চেনটা জিজ্ঞেস করা আসলে স্যার আমি আপনাকে যতটা ক্লাসটা শেষ করি। হ্যাঁ, আমি একটা আগে অফিসিয়াল ক্লাসটা শেষ করি। হ্যাঁ, এই ক্লাসটা কিন্তু মনে রাখবেন, সিনিয়র টিচাররাও কিন্তু দেখছেন, সবাই বুঝছেন। কাজে আমি যদি দেখে যে কোনো সময় এন্টার করে যদি দেখেন যে আমি একটু নন একাডেমিকে চলে গেলাম, তখন তো আমাকে তো একটু প্রশ্ন করতে হবে। আচ্ছা, যিনি প্রশ্ন করেছেন একটু বলেন তো প্লিজ। আচ্ছা স্যার, এই দেখা গেছে একজন মৃত ব্যক্তির মানে শুধু তার বিধবা আছে, আর কেউ নাই। এখন আমরা জানি যে ওই 22 DLR 359 সিলেট জেলা ব্যতীত অন্য কোন জায়গায় বিধবা মানে কৃষি সম্পত্তি পাবে না। মানে যদি তার পুত্র থাকতো তাহলে সে সম্পত্তি পর্ব, বিধবা দুই রকম সম্পত্তি না মিত্রবাবু, একটা স্ত্রীধন আর একটা জীবন সত্ত্ব। আচ্ছা, এরকম তো শুনেছিলাম স্যার।
শুনেছিলাম স্যার। এবং সত্য শুনেছিলাম হবে দায়ভাগাতে, এটা তো না? আপনাকে জানতে হবে কি শুনেছিলাম। আমরা না শুনেছিলাম বলতে পারবো, আপনি তো স্যার এটা এখনো বলতে পারবেন না। সেই পর্যায়ে এখন আসে না। আমি নট এজ এ কোর্সটা কন্ডাক্ট করছি সেই হিসেবে না। আমি যখন আপনারা পোস্ট গ্রাজুয়েট এই লেভেলে যখন চলে আসছিলাম, এটা আপনি এবং উর্মি ম্যাডাম শুনেছিলাম এটা বলতে পারবেন না কারণ যারা আছে, কারণ আপনার মা মানে ধরেন কোনোভাবে নিয়েন না, যখন পিতা থাকবে না তখন এমনি জীবন সত্য, আর যদি পিতা শিশু দিয়ে যান এটা আমরা কিন্তু মহিলা সম্পত্তি ওখানের মধ্যে এটা আমরা আলোচনা করবো। হ্যাঁ, এটা একটা বিশাল বিষয় এটা। আচ্ছা, আজকের প্রশ্ন নিয়ে একটু যদি বলেন তাহলে আমি শেষ করে মিস্টার তসিফ মুনতাসিরের প্রশ্ন একটু আমি আসবো এই জিনিসটা। পিণ্ডদানের ক্ষেত্রে স্যার 53 জন এক সময়ে একই সাথে দিতে পারবে স্যার? যেমন একদিকে স্যার ছেলে পিণ্ডদান করতেছে, অন্যদিকে মেয়ে কি পিণ্ডদান করতে পারবে স্যার? না, আমি আমার কথা ক্যাচ করতে পারিনি। একজন দিচ্ছেন, পরবর্তী ব্যক্তিকে উনি রিমুভ করতেছেন, নিকট ব্যক্তির দূরবর্তী ব্যক্তিকে উনি ইয়া করে দিচ্ছেন। ধরেন 1 নম্বরে কি আছে দেখেন বইয়ে, পত্র পৌত্র। আমি যদি ভুল করে না থাকি কিংবা আজকে যেটা দিলাম, তাহলে 1 নম্বর থাকলে উনি মালিকানা আসতেছেন, দ্বিতীয় প্রশ্ন আসতেছে না, দ্বিতীয় না আসলে তৃতীয় প্রশ্ন আসতেছে, এরকম হতে 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 দেন 53, দেন 33, দেন 147। ঠিক আছে, আত্মার শান্তির জন্য হলো ওটা অন্য জিনিস। হ্যাঁ, আর যদি সম্পত্তি পাওনা হয় তাহলে প্রথম ডিরেক্ট উত্তরাধিকার যিনি, ধরেন সন্তান ছেলে, উনি যখন উনি মালিকানা হচ্ছেন, সোজা কথা। জি স্যার। ঠিক আছে, জি স্যার। তাহলে স্যার ধর্মীয় কল্যাণ ওটা অন্য হিসাব, যেটা আমি অনেক ডিটেলস বললেন, মহিলা ম্যাডাম ডিটেলস বললেন। আর সম্পত্তি মালিকানা হলে নিজের ওয়ারিশই বলছি, ওয়ারিশ বলা কি ঠিক হবে? মানে নিজের সন্তান যদি থাকে উনি যদি দেন ওরকম, সন্তান না থাকলে তো আস্তে আস্তে কে কে দেখবেন তো সিরিয়ালি, পাতুষ পুত্র আছে, পৌত্র আছে, কন্যার পুত্র আছে, বিবাহিত অনেকজন আছে, একজন আরেকজনকে ওভাররাইড করবে, সবাই যে একসাথে পাবে ওরকম না এখানে। আর ওটা পড়ে নিবেন যে মৃত ব্যক্তি জানেন কি যেমন আছে না, যে ভালো ফরাইজ ভালো হিন্দু। হ্যাঁ, আচ্ছা যাক, আজকে ক্লাসটাকে আমি এখানে এতটুকু শেষ করতে পারি স্যার। তাহলে মূল কথা দাঁড়াচ্ছে স্যার শপিন্ডর মধ্যে স্যার সিরিয়ালি যেটা আছে 1 নম্বরে যিনি আছে তিনি 2 নম্বরের থেকে অগ্রাধিকার পাবেন। হ্যাঁ হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার। মিত্রবাবু কি ঠিক আছে নাকি ঠিক নেই? জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার। আর যখনই আসতেছে টোটাল আমরা এটা যদি আমি এভাবে বলি যে এটা আসলে সব ধর্মে এই জায়গাটা আমার যতটুকু মনে হয় আর কি, কারণ দেখেন কিংশিপের যে ব্যাপার আছে স্যার, যেমন রাজার বড় ছেলে সাধারণত মানে রাজার সিংহাসন উত্তরাধিকার হয়, এটা কিন্তু মুসলিম আইনেও কিন্তু এরকম অনেকটা হয় যে রাজার সম্রাটের ছেলে কিন্তু সম্রাট হতো, বা বাদশার ছেলে বড় ছেলেটাকেই চুজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। এই ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকমই আমার যতটুকু মনে হচ্ছে স্যার। আমাদের মধ্যে আসলে একটা প্র্যাকটিস আছে ওরকম, এটা কিন্তু ধর্মে নাই, মানে ওই যে বড় ছেলের সামনে পাবে সম্পত্তি, পিছে ছেলে আর পিছে পাবে, একটা প্র্যাকটিস আছে, কিন্তু ওই আমাদের তো সবসময় নিয়ম না 2:1 হিসাবে একটা বন্টন হয়। হ্যাঁ, আচ্ছা, আমি এটা বলছিলাম স্যার, আমি মানে সম্রাটের যে একটা ব্যাপার আছে সেটাই বলছিলাম স্যার, যে পরিবার পারিবারিক যে মানে সিংহাসনের যে ব্যাপার আছে না স্যার, ওইটা বলছিলাম স্যার। ইয়েস ইস, আমাদের সিরাজদৌল্লার ঘটনাটা ওরকম না, মানে মেনে নিতে পারেনি। রাইট রাইট। আচ্ছা, আমি আমার আজকে ক্লাসটা সম্পূর্ণ করে প্রথম আমি আলোচনা করেছি দায়ভাগের মতো উত্তরাধিকারটা কিভাবে আসছে, আলোচনা করেছি দায়ভাগ পেতে হলে নিজের সম্পত্তি হোক কিংবা যৌথ সম্পত্তি হোক সেখানে পাবেন পিণ্ড। ফুল পিণ্ড, একটা হাফ, একটা বন। ফুল পিণ্ড যারা দেয় ওরা সব পিণ্ড ওখানে মধ্যে। স্যার একটু স্যার প্রথম থেকে স্যার বুঝে যায় না স্যার, কত পর্যন্ত আসছে বুঝে যায় না আচ্ছা স্যার। পিণ্ডদান স্যার কাটা কাটা। হ্যাঁ, প্রথম থেকে আমি বলি আবার, এখন শোনা যাচ্ছে? হ্যালো, এখন কথা শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমি আবার বলছি ধারাবাহিকভাবে। মিস্টার তৌসিফ আপনি থাকবেন, আপনার প্রশ্নটাও শেষ করবো এখানে। প্রথম বললাম দায়ভাগা, আমরা আজকে দায়ভাগা আলোচনা করেছি, মিতাক্ষর আলোচনা করিনি।
দায়ভাগের মধ্যে প্রথম বললাম যে কি সম্পত্তি কিভাবে মালিকটা কিভাবে ওই লোকের মালিকটা হচ্ছে সে তার নিজের সম্পত্তি কিংবা তার যৌথ সম্পত্তি পারিবারিক সম্পত্তি সে যখন মারা যাবে তার ওয়ারিশরা ওই সম্পত্তি মালিক হবে। এই উত্তরাধিকারটা নির্ণয় করার জন্য আসছে পিণ্ড প্রশ্নটা। পিণ্ড বলেছি 3টা রকমের, একটা অবিভক্ত পিণ্ড, ফুল পিণ্ড, একটা হাফ পিণ্ড, জল অথবা তর্পণ। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে না, যারা ফুল বোঝা যাচ্ছে না স্যার। একসঙ্গে পাওয়া যেত না, ধর্মীয় ভাবে করতে পারে। বুঝতে পারছো না? আমি কি আবার কি রিজয়েন করবো? পিন্ডর প্রকারভেদটা স্যার কিছু বোঝা যাচ্ছে না স্যার, বেশি বোঝা যাচ্ছে না স্যার, কিছু বোঝা যায় না। পিন্ডের প্রকারভেদটা আবার বলুন। আমি কি আবার এখন কি বোঝা যাচ্ছে? না স্যার এখানে প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা মিস্টার মিত্র আপনি আছেন? জুয়েল মিত্র স্যার একটু আপনি একটু শর্ট করে বলে যাবেন একটু জিনিসটা, একটু আমাকে হেল্প করবেন। আমার কথা মনে শোনাচ্ছে না বলছে, একটু আমি কিন্তু আসলে শর্ট করতে পারছি, আপনি একটু বলে যাবেন। মানে স্যার কোন ব্যাপারটা স্যার? এই পিণ্ড, অবিভক্ত পিণ্ড, এই যে সাকুল্য সমানোদক পর্যন্ত আলোচনা করলাম যে আজকে, এগুলো আবার দেখতে হবে এখন। আচ্ছা আমি বলি, প্রথম হচ্ছে স্যার আমি কি একটু বলবো? হ্যাঁ বলেন বলেন প্লিজ। স্যার আজকে আপনি পড়িয়েছেন দায়ভাগে উত্তরাধিকারের মূলনীতি। ওখানে স্যার আমরা 3টা মূলনীতি পেয়েছি। সরাসরিভাবে মৃত ব্যক্তিকে প্রদান করা হয়, তারপর স্যার মৃত ব্যক্তির পিতৃকুলের 3 জন ঊর্ধ্বতন পুরুষকে যেগুলো দান করা হয় তা অংশগ্রহণ করে থাকে। আরেকটা হলো সে তার মাতৃকুলের 3 জন ঊর্ধ্বতন পুরুষকে যেগুলো প্রদান করিতে বাধ্য ছিল, যা নিজে যোগদান করেনি। এই 3টি মূল বলেছেন স্যার। এটার আন্ডারে স্যার স্বপিণ্ড কি জিনিস, সাকুল্য, এরপর স্যার সানোদক, এই 3টা জিনিস নিয়ে স্যার আলোচনা করেছেন। এগুলোই স্যার। ওটা কিন্তু উৎকৃষ্ট মানে ধাপ স্টেজ, আমি যেটা প্রথম 3টা বলেছেন। জি 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 হ্যাঁ ওটা মানে মূলনীতি না ধাপ। হ্যাঁ এরপরে যেটা কেন ওটা বললাম না, এই উত্তরাধিকারের ক্রম। হ্যাঁ ক্রমটা স্বপিণ্ড থাকলে সমানোদক সকুল্য এই 2 জন পাবে না, সকুল্য থাকলে সমানোদক পাবে না, সমানোদক না থাকলে তার গুরু, তার গুরু শিক্ষক শিষ্য। হ্যাঁ তারপরে কি বলেছি? ছাত্র। তারপরে কি বলেছি? সরকারি রাষ্ট্র। ঠিক আছে, এরপর হচ্ছে সুপিণ্ডতে 4টা নীতি আছে। আমি বললাম যে সব বইতে পাবেন, এগুলো সবাই মুখস্থ করে ফেলে। যেমন এই আমি পিতাকে দিচ্ছি, আমার পিতা, আমার দাদা বেঁচে আছে, ঠিক আছে, আমার পিতা মারা গেল, সম্পত্তিটা অগ্রাধিকার পাবো, আমার দাদা পাবে না। বুঝছেন? দাদা সিরিয়ালটা দেখবেন নাম্বার 7, পুত্র সিরিয়ালটা হচ্ছে নাম্বার 1। জি স্যার। স্বপিণ্ডের মধ্যে পিতার সিরিয়ালটা হচ্ছে নাম্বার 7, আর নিজের পুত্রের সিরিয়ালটা হচ্ছে নাম্বার 1, 1 নম্বরে। তাহলে যদি আমার পিতার পিতা থাকে আর যদি মৃত ব্যক্তির সন্তান থাকে, তাহলে সন্তান পাবে, পিতার পিতা পাবে না। এটা বুঝছেন? তারপরে বলেছি কি নিকট ব্যক্তি দূরবর্তী ব্যক্তিকে ইয়া করে। ধরেন সন্তান আছে, সন্তান থাকলে তখন চাচা আসতে পারছে না। বুঝছেন? জি স্যার। তারপরে কি আরেকটা কি বলেছি? ধরেন আমার সৎ মা আছে, মাতৃ যেটাকে বলে, তাহলে আমি পিতা মাতার থেকে যে বেনিফিটটা পাবো, আমার সৎ মা উনি কি ওর তো মা ভিন্ন, আমি কি ওই মায়ের বেনিফিট পাবো? না পাবো না, এটা ওর সন্তান। ওই মায়ের সন্তান কি আমার মায়ের অংশের বেনিফিট পাবে? পাবে না, কারণ এখানে মাতা ভিন্ন হয়ে গেছে গিয়া। জি স্যার। হ্যাঁ এইগুলো। জি স্যার, কোন লোক যদি একাধিক করে সেক্ষেত্রে তো মহিলাদের সম্পত্তিটা মহিলা মারা যাওয়ার পরে আবার ওই বাবি উত্তরাধিকারদের উপরে বর্তাবে। আসবো। ওইগুলি কিন্তু টিকা আকারে আসবে। আমি প্রথম ক্লাসে কি বললাম, আমি ধাপে ধাপে বললাম না কি আলোচনা করবো।
যেদিন Yes, sir, টিকা yes, sir. আলোচনা করবো ভাবি উত্তরাধিকার, রিভার্সনার, স্পেস সাকসেশন, পার ক্যাপিটাল, পারেস্টের উত্তরাধিকার একটু দীর্ঘমেয়াদী সাবজেক্ট। আজকে জাস্ট দায়ভাগের সপিণ্ডদের ক্রম এবং উত্তরাধিকার ক্রম, এই দুইটা আলোচনা করলাম। মৃত্যুক শর্টে একটু অল্প আলোচনা করব, তারপরে আলোচনা করব বঞ্চিত হচ্ছে, বললাম বেশি ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবেন। তারপর আলোচনা করব যেগুলি আপনি বলেন ভাবি উত্তরাধিকার, স্পেস সাকসেশন, পার ক্যাপিটা, এই পারেস্টেপস, এগুলো আলোচনা করব। এটা Thank you, কয়েকটা ক্লাস যাবে এই জিনিসটা। তো আমি কি আজকে ক্লাসটা এখানে কনক্লুড করতে পারি? স্যার আমি একটা বিষয় জানতে চাচ্ছি, উত্তর দিছিলেন আমি শুনি নাই নেট প্রবলেমের কারণে। হিন্দু ধর্মের উত্তরাধিকার আইনটা কি অস্বীকান্তগত? হিমেল বড়ুয়া কি আছেন? হ্যাঁ স্যার, আছে স্যার। আপনি কি বুঝতে পেরেছেন? একটু যদি ওনাকে শেয়ার করতেন। আমি স্যার ওনাকে বলবো না স্যার। প্রথম সোর্সেস অফ হিন্দুর মধ্যে আমরা কি পড়েছিলাম? শ্রুতি, স্মৃতি, আরেকটা কি নিবন্ধন বা ব্যাখ্যা। ব্যাখ্যা হয়েছিল কিভাবে? শ্রুতি এবং স্মৃতি থেকে। ব্যাখ্যাকারকদের নাম আমরা কি পড়েছিলাম? মিতাক্ষরার মধ্যে আছে বিজ্ঞানেশ্বর যিনি করেছেন, আর আমরা যেহেতু দায়বাক জীমূত বাহন থেকে আমরা এই পিণ্ড, এই সবগুলো এই কনসেপ্ট আমরা পেয়েছি। এবার বুঝছেন আপনি? প্রশ্নকারী কি বুঝছেন? স্যার না, আরেকটু যদি ক্লিয়ার করতেন। মানে অস্বীকান্তগত নয় এটাই? ঐশী থেকে আসছে। এটা একটা প্রথার মতো হয়ে আসছে স্যার, প্রথার মতো হয়ে আসছে স্যার। হিন্দু আইনের প্রকৃতিতে তো বলা হচ্ছে হিন্দু আইন হলো ঐশ্বরিক আইন। প্রকৃতিতে বলা হচ্ছে যে হিন্দু আইন হলো ঐশ্বরিক আইন। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে নিবন্ধন যারা ব্যাখ্যা করলো তার মধ্যে একজন জীমূত বাহন না, যেটা আমরা আজকে দায়ভাগ করছি, তো দুটা ক্লাসে যেগুলো আলোচনা করেছি, এই জীমূত বাহন থেকে আমরা এই ধারণাটা পাচ্ছি, এই সপিণ্ড সাকল্য সমানতা, এটা বেঙ্গল মতবাদে। স্যার উনি জানতে চাচ্ছেন জিমাতবাহন থেকে যিনি এসেছে তাই কি এটা ঐশ্বরিক আইন কিনা, বা ঐশ্বরিক আইনের সাথে জিমাতবাহন থেকে আসার কোনো সম্পর্ক আছে কিনা? 100বার জীমূত বাহন নিজে সৃষ্টি করেননি, উনি তো সৃষ্টি করেছেন যে ঐশী দেখুন, উনি শুধু এদেরকে সাধারণত ব্যাখ্যাকার বলা হয়, ব্যাখ্যাকার বা ভাষ্যকার বা টিকাকার। হ্যাঁ, এরা জাস্ট এগুলো ভাষ্য দিয়েছেন। জি জি, কিছুই না। উনি তো নিজে থেকে কিছু সৃষ্টি করতে পারেন না, উনি এটাকে ব্যাখ্যা দিয়েছেন, আর কিছুই না। না স্যার, এখানে বলতে আছে একটু করে, মানে হিন্দু আইন হচ্ছে হিন্দুদের ধর্মীয় এবং ব্যক্তিগত আইন। কিন্তু আমরা মুসলিমরা যারা আছি আমরা জানি আমাদের আইনের ক্ষেত্রে, উত্তরাধিকারের ক্ষেত্রে মানে কোরআনের নিয়মটা একটু ফলো করতে হয়। তো এখানে দেখলাম যে হিন্দু আইন হিন্দুদের ধর্মীয় এবং ব্যক্তিগত আইন, সে বিষয়টা জানতে চাচ্ছিলাম। তাহলে কি এটা মানে ওদের ধর্মীয় কোনো হিন্দুদের ব্যক্তিগত, এটাই বলতে চাচ্ছে। ব্যক্তিগত আপনি একটু গত ক্লাসে একজন মানে মিস্টার জনি প্রশ্ন করেছিল, আপনি আসলে মুসলিম ধর্ম আকারে যদি হিন্দু ধর্মকে সাথে একটু কম্পেয়ার করতে যান, দুটাকে তো একই সাথে মিলাতে পারবেন না। আপনি ইসলাম ধর্মটা কোরআনের মধ্যে আছে, সূরা নিসার মধ্যে আছে, আর এখানের মধ্যে বললাম যে উৎস যে দুটো, ওই উৎস দিকে আমাদের ব্যাখ্যাকারগণ আমাদের কাছে উপস্থাপন করেছে, এই আর কোন স্যার সনাতন ধর্মে অনেক প্রথাগত অনেক কিছু চলে আসছে স্যার, অনেক এটা আমি সনাতন ধর্ম স্যার অনেকগুলো প্রথা হিসেবে চলে আসছে। আমরা তাহলে স্যার আমরা এক কথাই বলে দিতে পারি স্যার, সেটা হচ্ছে স্যার হিন্দু আইন হচ্ছে এই ঐশী প্রদত্ত আইন, ওটাই তো বলতে পারি। এটা তো 23 তারিখ আপনি ছিলেন, এটা তো ওই ক্লাসে এটা আলোচনা করেছি। এটা জি স্যার, আপনি এটা প্রথম ক্লাসেই বলেছেন, তো আপনার প্রথম ক্লাসেই তো এটা নিয়ে ব্যাখ্যা হয়েছে। আজকে আসলে এগুলি তো আসলে যে আমি একটু মনে বলেছিলাম জিনিসটা, এই যে গত আমি ক্লাসের মধ্যে বলে গেলাম, 2 দিন পর একজন আসলো আবার প্রিভিয়াস, আমি কিন্তু কোর্সটা ভালো মতো আমি কমপ্লিট করতে পারিনি। যাক, আজকে ক্লাসটাকে আমি এই পর্যন্ত আমি অফ রাখতে পারি। আর যদি একদম নাও বুঝছেন, আমি জানি মিস্টার তৌফিক মুনতাসিরের কাছে বদরুদ্দিন স্যারের মনে হয় বইটা আছে মনে হয়, না স্যার ওই বইটা আমার কাছে নেই, ওটা কেনা হয়নি। না কে নিল ওই দিন? বললো বদরুদ্দিন স্যারের বইটা ওই দিন আমি স্যারের 36 থেকে 50 নম্বর পেজ পর্যন্ত আলোচনা করেছি আজকে। সো এখানের মধ্যে সবকিছু আছে, ইভেন কি যেটা দিয়েছি ওটাও স্যারের বইয়ের একটা অংশ ওই ওখানের মধ্যে আছে, এখানের মধ্যে
যদি আমার কথা কোন জায়গায় ইয়া হয়, এই 34 থেকে 50 পেজটা আজকে আমি আলোচনা করি, যেটা একদম নোট করে রাখেন। তাহলে আমি আজকে এখানে ইয়াটা করি। তসিফ মুনতাসির, আপনি আছেন? স্যার আছি। শুনেন, আপনি শিশুবাগ নিয়ে স্কুল যেটা বলেন, আসলে এটা নিয়ে কি বলবো, এখানে কি এটা তো জানেন তো মনে ব্যারিস্টার, ওনার নামটা কি, যাত্রা মোহন সেন, ওনার পিতা ছিল যতীন্দ্র মোহন সেন, উনি তো ক্যালকাটার মেয়রও ছিল। হ্যাঁ, ওনার মিসেস মনে বিদেশি ছিলেন, নেলি সেনগুপ্তা। এটা একটা স্মৃতি, একটা অংশ, হেরিটেজ। পৃথিবীর বড় দেশে আসলে ইংল্যান্ড আমেরিকা হেরিটেজ রাখার ওখানে একটা ইয়াই থাকে, এর জন্য ওখানে পর্যটক আসে। দেখেন না ভারতবর্ষ ইন্ডিয়ায় অনেকগুলো আছে, ইন্ডিয়ায় অনেকগুলো আছে। জি, ইন্ডিয়া তো আমার মতে সৃষ্টিকর্তা যদি কয়েকটা দেশ মানে খুব ভালোবেসে থাকে, আমার মনে হয় ইন্ডিয়ার প্রতি ওনার খুব ভালো একটা পক্ষপাতিত্ব ছিল, বুঝছেন? কারণ এরকম একটা, এটা উপনিবেশ আসক, পারস্য আসক, ইরান আসক, এত সম্প্রদায়, এত কালচার। একটা সময় প্রেসিডেন্ট ছিল এপিজে আবুল কালাম, মুসলিম সম্প্রদায়ের। প্রধানমন্ত্রী ছিল মনমোহন সিং, শিখ সম্প্রদায়ের। ইটালিয়ান খ্রিস্টান মহিলা ছিল কংগ্রেসের প্রেসিডেন্ট। জর্জ ফার্নান্দেস ছিল। এত বৈচিত্র্য যেরকম ব্যক্তি থাকে, ঠিক দেশটার মতো অনেক বৈচিত্র্য। হ্যাঁ, এখন আমাদের দেশে ঘটনা হচ্ছে কি, এটা নিয়ে তো মামলা করলো, মামলা করে উচ্চতর আদালতে গেল, উচ্চতর আদালতে গিয়ে অর্ডার 21 সিপিসির ঐতিহাসিক ধারা মতো জারি করতে গেল। হ্যাঁ, এটা দুইটা কথা আমি বলি। প্রথম হচ্ছে, যারা এটা দাবি করছেন তারা কেন প্রথম এই মামলায় কন্টেস্ট করলেন না, একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত, একটা ব্যক্তি এতগুলি মামলা হয়ে আসলো, তাহলে ওটাকে বাধা দেওয়ার জন্য তো আপনি আরেকটা সিভিল ফোরাম ফলো করতে পারতেন, ঠিক না? জি স্যার। হ্যাঁ, আপনি আসলে এর জন্য বললাম, আসলে হয়তো আমাকে অনেকে এটা কমিউনাল বানিয়ে দিতে পারেন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মিস্টার মিত্র এবং ম্যাডাম উর্মি দত্ত। কিন্তু কথা হচ্ছে, আমি যেটা ফেয়ারলি চিন্তা করি, একটা জিনিস মামলা চলছিল, হয় আপনি ওটার মধ্যে কন্টেস্ট করতে পারতেন, অথবা থামানোর জন্য একটা কোর্টের একটা ডিরেক্টলি নির্দেশনা আনতে পারতেন। হ্যাঁ, একটা ব্যাকলগিং অফ সিভিল সুট যেখান থেকে অ্যারাইজ হয়, আমি ওই প্রেক্ষাপট আমি এখানে এই উত্তরটা দিচ্ছি যে দেওয়ানি মামলা বলে কি দীর্ঘমেয়াদী মামলা, বাবা করে গেলে নাতি, হ্যাঁ নাতি, ওই যে পত্র ওরা দেখে এখানের মধ্যে। সো আবার যদি মামলা শুরু হয়, চিন্তা করেন এটা কবে শেষ হবে, দেন ওটা ফেট কি আলটিমেটলি? কোর্ট কি ডকুমেন্টের বাইরে যাবে নাকি আবেগকে প্রশ্রয় দিবে? কোনটাকে দিবে? কোর্ট নিশ্চয় ডকুমেন্টকে ফলো করবে, অবশ্যই। আবেগকে কি ফলো করবে? না আবেগ স্যার, ক্রিমিনাল না ম্যাটারে ফলো করতে পারে, সিভিল ম্যাটার আমার জানা মতে আবেগের কোনো সুযোগ নাই। ঠিক আপনাদের পরীক্ষায় বলি না, আপনি আজকে বললাম 36 নম্বর পেজ থেকে 50 নম্বর পেজ আলোচনা করলাম, আপনি পরীক্ষা খাতে যদি আবেগ দিয়ে কিছু লেখেন, আপনি তো পাস করতে দূরের কথা, আপনি মানে নিজে আইনটাকে জানতে পারবেন না। কিন্তু যা জানতে চেয়েছে টু দি পয়েন্ট যদি বলেন, তখন একটা আনসার পাবেন। সো একটা বিষয় নিয়ে মামলা চলছে, এটা তো আমি ছোট কাল থেকে জানি, শিশুবাগ স্কুল নিয়ে যে মামলা চলতেছে আমার জন্ম থেকে আমি জানতেছি, কারণ চন্দনপুরে ছিল আমার নানা বাড়ি। আমার নানা যার থেকে জায়গা নিয়েছে প্রসন্ন বাবু, তার পিছনে যোগেশ বাবুর জায়গা হয়েছে সম্ভবত সড়ক ও জনপদের রাস্তা, আর একটা নেলি সেনগুপ্তের জায়গা। হ্যাঁ, তো ছোটকাল থেকে জানতেছি এটা নিয়ে মামলা চলতেছে। তা আমি যেখানে জানি এই জায়গার সাথে কানেক্টেড না হয়ে, তাহলে যার স্বার্থ আছে উনি এটা করলেনটা কি? সো এখানে আসলে আবেগ দিয়ে চিন্তা করে লাভ নাই, এটা উচিত ছিল ওই মামলায় কন্টেস্ট করে এটাকে রক্ষা করার জন্য একটা ডিক্লারেশন নেওয়া, স্যার একটা সেকশন 42 আকারে। স্যার এটা লাস্ট পর্যন্ত কি রেজাল্ট হলো এখন, নাকি ঝুলে আছে এখনো? আমি একটা তো ভাবে ঝুলে আছে মনে, আমি আসলে এটা আমি জাস্ট একটা শিশুবাগ স্কুলকে নিয়ে বলছি না, কিন্তু মনে রাখবেন আমি একটা এই ধরনের ঘটনা প্রপার্টিজ নিয়ে বলতেছেন আর কি, কি হতে পারে ফ্যাক্টটা। আমি পার্টিকুলারলি শিশুবাগ স্কুল নিয়ে আমি বলছি না, আমি কি করা উচিত না এরকম স্যার, মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হলো স্যার, যেমন মানে প্রবর্তকে হলো, এরপর স্যার আরো যেগুলা হিন্দুদের ভয় পেয়েছিলাম, আপনি সেটা নিয়ে আলোচনা করলেন, আমি মনে হচ্ছিল এরকম করতে করতে প্রবর্তক বিষয়টা চলে আসবে, বুঝছেন? স্যার আপনি এখানে যে বললেন এতদিন মানে হিন্দুরা কন্টেস্ট করে না কেন? হ্যাঁ স্যার, কন্টেস্ট করার জন্য যে একটা সহজ হিন্দুরা মানে প্লিজ, আমি এটা কষ্ট পাই মিসকোটিং করাটা। আমি বলেছি যারা এটাকে হেরিটেজ বলছে তারা কেন এটাকে ফাইট করলো না? প্লিজ মাই ডিয়ার, আমি কিন্তু এগুলিতে আহত হই যদি আমি যা বলি, আমি কোনো আমি উল্টা আরো বলেছি, আমি যদি এর বিরুদ্ধে বলে আমার হয়তো কমিউনাল বলা হবে। আমি বলেছি যারা এটাকে হেরিটেজ তো দেখুন স্যার, হেরিটেজ হিসাবে ঘোষণা করলে কার লাভ হবে? মানে জাতির তো লাভ হবে, কিন্তু এই জিনিসটা কোনো ব্যক্তিগত না। কিন্তু যারা সম্পদটাকে গ্রাস করতে চায় এই ধরনের ব্যাপারটা, সেটা কিন্তু ব্যক্তিগত, যার কারণে উনি ওনার স্বার্থে দৌড়াচ্ছে। কিন্তু এটা যেহেতু
কেউ ব্যক্তিগতভাবে ভোগ করবে না, যারা হেরিটেজ চিন্তা করছে তারা কিন্তু মানে মানে এটা এভাবে চিন্তা করছে না আর কি, আর কিছুই না। স্যার কিন্তু যিনি আসলে ভোগ- ওই জিনিসটাই বললো, আরেকটা মানে জিনিস উনি কি, যদি আপনি কি হেরিটেজ চিন্তা জুয়েল করে বাবু তাহলে বলছেন না, মিস্টার বাবু বলছেন, মিস্টার মিত্র? হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ এগুলো তো right. আদালতের বিষয়। না শুনেন, না না বলি, ওই সংবিধানে এটা কি পড়েছেন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, না স্যার, এতটুকু পড়া হয় না স্যার। জনস্বার্থে মামলা? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা পড়েছিলাম স্যার। আমার যেটা অবাক লাগছে, আমি তো এত আইনজ্ঞ না, তাহলে তো যে কেউ একটা জনস্বার্থে একটা মামলাতে পারলো। গ্রেটার ইন্টারেস্ট ফেব 20 মামলাটা পড়েন, ফ্লাড অ্যাকশন প্ল্যান একটা বাদ দেওয়ার পর অনেক মানুষ ডুবে যাচ্ছে, অনেক মানুষ হচ্ছে, অনেক রিড করেছে না, হয়তো টুডে টুমরো সিআরবি নিয়েও রিড হতে পারে। আজকে যে একটা প্রোগ্রামে ছিলাম, বললাম আমার মাথা ব্যথা করছে, এত কথা বলে গেলাম, এরকম একটা জিনিস সাথে আমিও এখানে জড়িত ছিলাম। হ্যাঁ, সো এরকম একটার জন্য তো রিটও করতে পারতো, করলো না কেন? মানে আমি কোনো পক্ষে দোষারোপ করছি না, মানে এটা রক্ষা করা হবে, এটা তো রিড করে হলো পারতো, যদি সিভিল মামলা যদি হতে না পারতো। সো আলটিমেটলি ফেট, আমি যেটা নিয়ে আলোচনা করতে এটাকে একটু ডিলে করতে চেয়েছিলাম। সাহসের ব্যাপার আছে না স্যার, আমি এটাই বলছি কোর্টের মধ্যে আপনাকে। সাহস কেন? কোর্টের মধ্যে না, তো এখানে সাহসের প্রশ্ন আসছে না। দেখা কোর্টে যায় তো যে মানে হ্যাঁ, সবাই কিন্তু রিড করা অথবা এই ধরনের কাজগুলোকে খুব ভয় পায়, মানে এই ধরনের ঝামেলায় যেতে চায় না আর কি, আর কিছুই না। কিন্তু যিনি এটাকে দখল করবে স্যার, উনি এটা স্বার্থগত কারণে জড়াচ্ছে, আমি এটাই বলাচ্ছি আপনাকে, কিছুই না। আমি একটা জিনিস দখল করবো, আমি এটাই বলাচ্ছি স্যার। না না, দ্যাট মাইট বি, যদি রিড করতেন, কালকে কি আমাদের রিটের ক্লাস আছে মনে হয় না, স্যারের রিড কি মোস্তাক স্যার পড়ান, কনস্টিটিউশন কে পড়ান? স্যার পড়ান, মুস্তাক স্যার পড়ান বাংলাদেশের সংবিধান। রিটে তো যখন রুল ইস্যু হয়, তখন রুল ইস্যু না করাটা তো আদালত অবমাননার মতো। ডিসি সাহেবকে দেখেন না, দাঁড় করিয়ে রাখে। সো এরকম যদি ওই ব্যক্তিকে করতো, একটা স্ট্যান্ড হতো, একটা যে মানে একটা ভিত্তি হতো এই জিনিসটা রক্ষা করার ক্ষেত্রে। আমি যেটা বলতে চাচ্ছি, এটাকে প্রোটেকশন করার ক্ষেত্রে যারা চাচ্ছেন তারা হয়তো সঠিকভাবে আইন পন্থাটা ফলো করে। আমি এটাই আমার কনক্লুশনটা বলছি এখানের মধ্যে। জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, স্যার, কোর্টে আমি বিচারাধীন বিষয় তো স্যার আমরা আর বেশি কথা না বলি। আমাদের এই যে সিপিসির মধ্যে রেস সাবজুডিস একটা শব্দ আছে না, সেকশন 10, বিচারাধীন বিষয় নিয়ে দেখবেন রাজনীতিবিদরাকেও সাংবাদিকরা একটু প্রশ্ন ব্ল্যাকমেল করলে করতে বিব্রত চায়, বোধ করে। জি জি, না বিব্রত বোধ ব্ল্যাকমেলও করেন করতে ওনারা। চায়। হ্যাঁ, তখন ওনারা কি বলে, বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা উচিত না, কারণ আদালত কি করছে না করছে এটা নিয়ে তো আমার মন্তব্যটা একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারে, ঠিক না? ঠিক আছে, তাহলে উত্তরাধিকার ক্লাস এই জিনিসটা আপনারা একটু দেখবেন, ভালো করে দেখবেন। সামনে ঈদের ছুটি থাকতে পারে, হয়তো নাও দেখা হতে পারে। আর সর্বশেষ একটা কথা বলি, একটু নিরাপদে থাকার চেষ্টা করবেন। আমি আক্রান্ত হয়েছি, আমি জানি এটা তো কত জটিলতা, আমি এখনো পর্যন্ত এটা কষ্টটা পাই, বিশেষ করে আমি বসতে পারি না, আমি কোমরে ব্যথা করে, মাথা করে, এই জিনিসটা। সাবধান থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো ছুটির পর যদি আল্লাহ আয়ুদে বেঁচে থাকে, ইনশাল্লাহ আবার যোগাযোগ হবে। টিল দেন, গুড বাই, খোদা হাফেজ। থ্যাংক ইউ স্যার। স্যার, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে নাকি পরবর্তী আবার কমেন্ট বক্সে বলবেন, আমি বুঝিনি, আমাকে সন্তুষ্ট করেন। স্যার আপনাকে পরে পাবো, সমস্যা নাই। না না, তবু আজকে ক্লাসটা আমি একটা থিওরি ফলো করি, জেন্টলম্যান। আমি বলি আমার জীবনে যেটা আমি বুঝিনি, বুঝতে পারিনি, আর যেটা বুঝে ওই দিন বুঝে, আমি চেষ্টা করি সবসময় ওই দিন ওই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার জন্য। আর আপনাদের বেশি করতেছি, কারণ আমাদের যে কোনো দিন পরীক্ষা দিলে যাতে কোনো রিস্কটা না নিতে হয় এই পর্যন্ত। ওকে, দেবত্ব সম্পত্তি নিয়ে কি স্যার কোনো ক্লাস থাকবে, মানে এরকম দেবত্ব সম্পত্তি? স্যার, দেবত্ব সম্পত্তি নিয়ে কি স্যার পরবর্তী কোনো ভালো ক্লাস থাকবে স্যার? ওয়েট করুন তো। দেবত্ব সম্পত্তি কি সিলেবাসে আছে? উইলে গিয়ে হয়তো আমরা কিছুটা আলোচনা করতে পারি এখানে। ওকে, গুড বাই। গুড নাইট স্যার, ভালো থাকবেন স্যার। স্যার ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। জি, আপনিও স্যার আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই, আমার দোয়া কবুল না হলে আপনারটা হবে, আপনারটা না হলে আমারটা হবে, দিনে মুসলমান। ইনশাআল্লাহ। আর সবার জন্য আমার আশীর্বাদ, শুভকামনা, শুভরাত্রি, গুড বাই, থ্যাংক ইউ। ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।